হাইকোর্টের রায়ে বহাল। স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি মোহাম্মদ মোজাফফর হোসেনের। দর্শক দেখতে পাচ্ছেন হাইকোর্টে বিচার চলছে। মুজাফফর হোসেন এইখানেই জবানবন্দি দিয়েছে। তারেক রহমান ফেসে যায় এই জবানবন্দিতে। এদিকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মামলায় মুজাফফর হোসেন আজ ঢাকার হাইকোর্টে জবানবন্দি দিয়েছে। তারেক রহমানকে ফাঁসিয়ে দেয় জবানবন্দিতে। দেশবাসী অবাক হয়েছে আজকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার। মেজর মুজাফফর হোসেন নামে একজন ব্যক্তি অতি সম্প্রতি গ্রেফতার হয়েছে। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি যে তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথেও জড়িত। জিজ্ঞাসাবাদ চলছে সদ্য গ্রেফতার হওয়া জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের। সেখানে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে চাঞ্চল্যকর এক তথ্য। ৪৫ বছর আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় ঘুরে বেরিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেন। বিদেশে আসা যাওয়া করতেন পাসপোর্ট ব্যবহার করেই, যোগাযোগ করতেন জন ডো ছদ্মনামে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শেষ করে দেওয়া ঘাতক মুজাফফরকে ২৪ ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মুজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা জানতে চাইলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এইবার শহীদ জিয়াউর রহমান হত্যার আসামি মেজর মুজাফফর হোসেনকে আদালতে তোলার সাথে সাথে তিনি আদালতে হার্ট অ্যাটাক করে মৃত্যুর মুখে চলে গিয়েছেন। তো বন্ধুরা, শুধু তাই না, এইবার আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ গোপন তথ্য খুঁজে পেয়েছি, যা জানলে, যা দেখলে আপনারা ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই শহীদ জিয়াউর রহমান হত্যার আসামি মেজর মুজাফফর হোসেন যে আদালতে তাকে তোলার সাথে সাথে যে তিনি হার্ট অ্যাটাক করেছেন, সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরে চলে যাব মূল ভিডিওতে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘাতকদের একজন আলোচিত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে। বর্তমানে রিমান্ডে জিজ্ঞাসাবাদ থেকে এমন কিছু তথ্য ও উপাত্ত বেরিয়ে আসতে শুরু করেছে যা জিয়া নিহত হবার পেছনে প্রতিবেশী দেশ ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করছে। আগের ভিডিওগুলোতে আমরা দাবি করেছিলাম জিয়া নিহতের পেছনে সরাসরি জড়িত ভারত। এবার একটু দেরিতে হলেও সেই দাবি অফিসিয়ালি সত্য হতে চলেছে। অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে মোজাফফরকে আরও যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা গেলে জিয়া নিহতের অন্তরালে থাকা ভারতের অপকর্ম পরিপূর্ণভাবে উন্মোচিত হতে পারে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে সংঘটিত রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের ভারতের র কর্তৃক নিহত হবার ঘটনা কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটি টার্নিং পয়েন্ট ছিল না, বরং এটি ছিল দক্ষিণ এশীয় ভূ রাজনীতির এক গভীর ও সুদূরপ্রসারী কৌশলগত সমীকরণের অংশ। দীর্ঘ ৪.৫ দশক ধরে জিয়া নিহত হবার পেছনে মূল মাস্টারমাইন্ড এবং নেপথ্য কুশীলবদের পরিচয় নিয়ে ধোঁয়াশা ও রহস্যের পাহাড় জমেছে। তবে সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক মামলার ৬ নম্বর পলাতক আসামি এবং তৎকালীন মেজর মোজাফফর হোসেনের গ্রেফতারের পর পরিস্থিতি সম্পূর্ণ নতুন দিকে মোড় নিয়েছে। মেজর অবসরপ্রাপ্ত মোজাফফরের জবানবন্দি ও তার পলাতক জীবনের রুটম্যাপ বিশ্লেষণ করলে প্রথম যে প্রশ্নটি সামনে আসে তা হল তার দীর্ঘ সময় ধরে ভারতে অবস্থান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর এবং বিদ্রোহের মূল নায়ক মেজর জেনারেল এম এ মঞ্জুরের মৃত্যুর পর জিয়া নিহত হবার পেছনে সরাসরি যুক্ত কয়েকজন কর্মকর্তা সুপরিকল্পিতভাবে সীমান্ত অতিক্রম করেন। আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর বিশেষ সূত্রে জানা গেছে মোজাফফর হোসেন জিয়া নিহত হবার পরপরই চট্টগ্রামের গহীন জঙ্গল এবং স্থানীয় কিছু দালালের নেটওয়ার্ক ব্যবহার করে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তিনি ভারতের বিভিন্ন রাজ্যে দীর্ঘ সময় ধরে ছদ্মবেশে অবস্থান করেন এবং পরবর্তীকালে থাইল্যান্ডেও কিছু সময় কাটান।
একজন রাষ্ট্রপতির ঘাতক এবং সেনাবাহিনীর তালিকাভুক্ত ফেরারি আসামি হওয়া সত্ত্বেও কিভাবে তিনি ভারতের মাটিতে দীর্ঘ সময় ধরে কোনো আইনি জটিলতা ছাড়াই অবস্থান করতে পারলেন তা নিয়ে গভীর ভূ রাজনৈতিক প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের গোয়েন্দা সংস্থা বা কোনো বিশেষ মহলের প্রচ্ছন্ন সহযোগিতা ও অর্থায়ন ছাড়া একজন দাগী সামরিক আসামির পক্ষে এত বছর ধরে পরিচয় গোপন করে নিরাপদ আশ্রয় উপভোগ করা অসম্ভব। এই একটি কথাই প্রমাণ করে এসব ঘাতকরা ভারতের মদতেই এই মিশন পরিচালনা করতে পারে। অন্যদিকে মুজাফফরের এই দীর্ঘ ভারতীয় প্রবাস জীবনের পেছনের মদতদাতাদের খুঁজে বের করা গেলেই জিয়া নিহতের ঘটনায় বৈশ্বিক চক্রান্তের সুতাগুলো বেরিয়ে আসবে। জিয়া নিহত হবার পেছনে ভারতের সম্পৃক্ততার তত্ত্বটি বুঝতে হলে তৎকালীন আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপট মূল্যায়ন করা জরুরি। 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন তিনি বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এক আমূল পরিবর্তন আনেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সার্ক গঠন ও আঞ্চলিক ভারসাম্য। জিয়াউর রহমান দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠনের উদ্যোগ নেন। ভারতের তৎকালীন নীতি নির্ধারকেরা একে দেখছিলেন ক্ষুদ্র প্রতিবেশী দেশগুলোকে একত্রিত করে এই অঞ্চলে ভারতীয় আধিপত্য বা বিগ ব্রাদার সুলভ প্রভাবকে চ্যালেঞ্জ করার একটি কৌশল হিসেবে। পাশাপাশি জিয়া বাংলাদেশকে ভারত বিরোধী শক্তির দমন ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষেও কাজ করেন। জিয়াউর রহমান বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর যেমন উলফা বা মিজো ন্যাশনাল ফ্রন্টের জন্য ব্যবহার নিষিদ্ধ করেন এবং ভারতের সীমান্তে বিডিআরের অবস্থান শক্ত করেন। সেটিও ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ ছিল। তাছাড়া সোভিয়েত ভারত অক্ষের বাহিরে গিয়ে জিয়াউর রহমান চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মুসলিম বিশ্বের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলেন। এটি দিল্লির জন্য ছিল একটি বড় ভূ রাজনৈতিক ধাক্কা, কারণ তারা বাংলাদেশকে শুধুমাত্র ভারতের অঙ্গরাজ্য হিসেবেই দেখতে চেয়েছিল। এর জন্যই মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু জিয়া ক্ষমতায় আসার পরেই ভারতের সেই আশার গুড়ে বালি পড়ে যায়। ফলে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়ে দেশটি। বিশেষ করে ফারাক্কা বাঁধের পানি বন্টন সমস্যা, আন্তর্জাতিকীকরণের চেষ্টা ও দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানা নিয়ে ভারতের নৌবাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে জিয়াউর রহমানের শক্ত সামরিক অবস্থান তৎকালীন ভারতীয় সংস্থাপনকে ক্ষুব্ধ করে তুলেছিল। বিশ্লেষকদের ধারণা, জিয়ার স্বাধীন ও জাতীয়তাবাদী পররাষ্ট্র নীতিকে নস্যাৎ করতেই এই জিয়াকে শেষ করার ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল। মেজর মুজাফফরের জিজ্ঞাসাবাদে যেসব স্পর্শকাতর তথ্য উঠে আসে তার মধ্যে অন্যতম হল অভ্যুত্থানকারী অফিসারদের সাথে ভারতের তৎকালীন গোয়েন্দা সংস্থা রয়ের কিছু কর্মকর্তার পরোক্ষ যোগাযোগ। ঐতিহাসিক ও সামরিক নথি পর্যালোচনা করলে দেখা যায় জিয়া নিহতের মাত্র কয়েকদিন আগে ভারতের কিছু কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। মেজর জেনারেল মঞ্জুর একজন বীর মুক্তিযোদ্ধা এবং তুখোড় সামরিক অফিসার হওয়া সত্ত্বেও সেনাবাহিনীর ভেতরকার মুক্তিযোদ্ধা বনাম অমুক্তিযোদ্ধা দ্বন্দ্বকে উস্কে দেওয়ার পেছনে বাহিরের একটি শক্তির প্ররোচনা ছিল। মুজাফফর তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে জিয়াকে শেষের পর তাদের পরিকল্পনা ছিল চট্টগ্রামকে কেন্দ্র করে একটি পৃথক বিপ্লবী সরকার গঠন করা এবং প্রয়োজনে সীমান্ত পার থেকে লজিস্টিক ও সামরিক সহায়তা নিশ্চিত করা। এই লজিস্টিক সহায়তার নিশ্চয়তা কারা দিয়েছিল? জিয়াকে শহীদ করার পরপরই কেন ঘাতকদের একটি বড় অংশ ভারতে পালিয়ে যাওয়ার নিরাপদ রুট পেল? এই প্রশ্নগুলোর উত্তর মুজাফফরের কাছে থাকা ডায়েরি, ছদ্মনাম এবং ভারতের যোগাযোগের সূত্রগুলো থেকে রিমান্ডে উন্মোচিত হচ্ছে। এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 1996 সালে আওয়ামী লীগ যখন দীর্ঘ 21 বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ঠিক তখনই মেজর মুজাফফর অত্যন্ত গোপনে ভারত থেকে বাংলাদেশে ফিরে আসেন। দীর্ঘ সময় ধরে তিনি ঢাকার বুকে ঘরের চার দেয়ালের মাঝে নিজেকে হাইড আউট বা লুকিয়ে রেখেছিলেন। এখানে একটি গভীর রাজনৈতিক ও গোয়েন্দা সমীকরণ দৃশ্যমান। নাম্বার 1, নিরাপত্তার নিশ্চয়তা। 1996 সালে ক্ষমতার পরিবর্তনের আওয়ামী লীগের সময় মুজাফফর কেন নিজেকে নিরাপদ মনে করলেন যে তিনি দেশে ফিরে এলেন? তবে কি তৎকালীন হাসিনা সরকারের কোনো বিশেষ অংশ বা বিদেশি কোনো সংস্থার কাছ থেকে তাকে অভয় দেওয়া হয়েছিল? নাম্বার 2, তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা।
জিয়া নিহত হবার ঘটনায় মূল মাঠ পর্যায়ের সাক্ষী ও পরিকল্পনাকারীদের দেশে এনে নিষ্ক্রিয় করে রাখা কি কোনো দীর্ঘমেয়াদী চক্রান্তের অংশ ছিল, যাতে জিয়া নিহতের আসল সত্য এবং এর পেছনে ভারতের ভূমিকা কখনো প্রকাশ না পায়? বর্তমান সরকারের আমলে ডিবি পুলিশের জালে তার এই ধরাপড়া প্রমাণ করে যে সত্যকে যত বছরই চেপে রাখা হোক না কেন তা একসময় বেরিয়ে আসেই। মুজাফফরের এই ঘরবন্দি জীবনের অর্থায়ন এবং তার নীরবতার পেছনে কার হাত ছিল তা বের করা এখন সময়ের দাবি। 1981 সালের 31 মে এবং 1 জুনের ঘটনা প্রবাহের দিকে তাকালে দেখা যায় জিয়া শহীদ হবার পর তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদের নির্দেশে অত্যন্ত তড়িঘড়ি করে একটি সামরিক ট্রাইব্যুনাল গঠন করা হয়। মাত্র কয়েকদিনের বিচারে 13 জন বীর মুক্তিযোদ্ধা অফিসারকে ঝুলিয়ে দেওয়া হয় এবং বহু অফিসারকে চাকরিচ্যুত করা হয়। সবচেয়ে রহস্যজনক ঘটনা ছিল বিদ্রোহের প্রধান অভিযুক্ত মেজর জেনারেল এম এ মঞ্জুরকে শেষ করে দেওয়া। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সেনানিবাসের ভেতরে তাকে গুলি করে শেষ করা হয়। অপরাধ বিশ্লেষকদের মতে জেনারেল মঞ্জুরকে জীবিত রাখলে তিনি আদালতে বা জেরার মুখে জিয়া নিহতের আসল মাস্টার মাইন্ডদের নাম এবং ভারতের জড়িত থাকার বিশদ বিবরণ ফাঁস করে দিতেন। মঞ্জুরকে শেষ করার মাধ্যমে মূলত এই মিশনের মূল রাজনৈতিক ও বৈদেশিক চক্রান্তের সূত্রটিকে চিরতরে কেটে দেওয়া হয়েছিল। এখন মুজাফফরই হলেন সেই চেইনের একমাত্র জীবিত লিঙ্ক, যিনি সেই সময় জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউরের অত্যন্ত কাছাকাছি থেকে পুরো ষড়যন্ত্রটি বাস্তবায়ন করেছিলেন। মেজর মোজাফফর হোসেনের কাছ থেকে পাওয়া তথ্যগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তার সাথে জড়িত। রাষ্ট্রীয় ও ভূ রাজনৈতিক চাপের কারণে এই তথ্যগুলো হয়তো সাধারণ বিচারিক প্রক্রিয়ায় বা মিডিয়ার সামনে পুরোপুরি নাও আসতে পারে। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সহ দেশের শীর্ষস্থানীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা একটি স্বায়ত্তশাসিত উচ্চ পর্যায়ের জাতীয় সত্য ও ঐতিহাসিক ন্যায়বিচার কমিশন গঠনের জোর দাবি জানিয়েছেন। পরিশেষে বলা যায়, অমীমাংসিত ও বিকৃত ইতিহাস একটি জাতিকে চিরকাল বিভক্ত ও দুর্বল করে রাখে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম মৃত্যু কেবল বিএনপির জন্য একটি ক্ষত নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর একটি বড় আঘাত ছিল। 4 দশক পর মেজর মোজাফফরের গ্রেফতার সেই কলঙ্কিত অধ্যায়ের ওপর সত্যের আলো ফেলার শেষ সুযোগ এনে দিয়েছে। ভূরাজনৈতিক কারণে অতীতে যে সত্যকে ধামাচাপা দেওয়া হয়েছিল, মোজাফফরের জিজ্ঞাসাবাদ এবং তদন্ত কমিশনের মাধ্যমে তা উন্মোচিত হলে প্রমাণিত হবে কিভাবে একটি স্বাধীন রাষ্ট্রের জাতীয়তাবাদী নেতাকে সরিয়ে দেওয়ার জন্য ভারত কিভাবে আঞ্চলিক ষড়যন্ত্রে জাল বুনেছিল। আইনের শাসন এবং পরম সত্যের জয় নিশ্চিত করার স্বার্থে মেজর মোজাফফরের কাছ থেকে প্রতিটি তথ্য উপাত্ত নিখুঁতভাবে আদায় করা এবং তা প্রকাশ করা বর্তমান সময়ের সবচেয়ে বড় জাতীয় দায়িত্ব। দর্শক, আপনি কি মনে করেন? জিয়া নিহতের পেছনে আসলে কি ভারত জড়িত ছিল? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে 1996 সালে আওয়ামী লীগ যখন শেখ হাসিনার নেতৃত্বে প্রথমবার সরকারে আসবে করছে এবং চলে এলো জুন মাসে, তখন বঙ্গবন্ধুর বেশ কয়েকজন খুনি বাংলাদেশ থেকে পালিয়ে যান। কেউ কেউ নির্বাচনের আগেই পালিয়ে যান এবং ধারণা করা হয় কেউ কেউ নির্বাচনের সাথে সাথেই দেশ ত্যাগ করেন এবং পরবর্তীতে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। এদের মধ্যে একজন ছিলেন ক্যাপ্টেন মাজেদ, বরখাস্তকৃত, যিনি একেবারে সরাসরি 32 নম্বরে হত্যা মিশনে অংশ নিয়েছিলেন। ক্যাপ্টেন মাজেদকেও আর খুঁজে পাওয়া যায় নাই। বহু বছর পরে 2000 সালের দিকে হঠাৎ করে রাত 3টার সময় মিরপুরে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখা গেল একজন লোককে। জিজ্ঞাসাবাদ করা হলো এবং জিজ্ঞাসাবাদের পরে দেখা গেল আরে এইটাই তো সেই ক্যাপ্টেন মাজেদ। এপ্রিল মাসে গ্রেফতার করা হয় এবং মাত্র কয়েকদিন পরে যথাবিহিত নিয়ম মেনে, যেহেতু তার আগে মৃত্যুদণ্ড ছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো জিনিসটা খুব পরবর্তীতে জানা যায় যে ক্যাপ্টেন মাজেদ ভারতে ছিল, ক্যালকাটাতেই ছিল এবং সে সেখানে ছদ্মবেশে ছিল। এলাকায় তার একটা সুনাম ছিল, ভারতীয় হিসাবেই ছিল এবং সেখানে সে কাজকর্ম করে চলতো এবং সে ভালো জায়গায় ছিল। সে নাকি করোনার ভয়ে ভারত থেকে বাংলাদেশে এসে ঢুকেছিল এবং বেচারা রাত 3টার সময় গ্রেফতার হয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়। এই ঘটনাটা মনে পড়লো কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন হত্যাকারীকে ধরা হয়েছে। আপনারা জানেন, মেজর মুজাফফরকে ধরা হয়েছে।
যে গত ৪৫ বছর ধরে পালিয়েছিল। এবারও সেই একই ঘটনা শোনা গেল। এই মুজাফফর সে পালিয়ে ভারতে ছিল এবং দীর্ঘদিন ধরে সে সেখানে ছিল। হঠাৎ করে সে নাকি ছদ্মবেশে বাংলাদেশে আসা যাওয়া করত এবং আসা যাওয়ার পর্যায়ে এবার ধরা পড়েছে কোথায়? বনানী ডিওএইচএসে। যারা বনানী ডিওএইচএস এর কথাটা জানেন না তাদের সেই দর্শকদের জন্য বলি, বনানী ডিওএইচএস ঢাকা ক্যান্টনমেন্টের একেবারেই একটি নিজস্ব এলাকা, একেবারেই মানে তাদের সীমানার ভিতরে। ডিওএইচএস মানে হচ্ছে ডিফেন্স অফিসার্স হাউজিং স্কিম বা হাউজিং সোসাইটি। সো এখানে ডিফেন্স অফিসাররা থাকেন, যারা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আছেন তাদেরকে এইসব জায়গায় প্লট দেওয়া হয়। এবং বনানী ডিওএইচএসটা হচ্ছে বাংলাদেশের প্রথম ডিওএইচএস যেখানে খুব সিনিয়র অফিসাররা, যারা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বা ওই সময়কার অফিসার ছিলেন, তাদেরকে এখানে প্লট দেওয়া হয়েছে যারা। এবং এই যে যিনি ধরা পড়লেন আমাদের মুজাফফর, এই মুজাফফরও কিন্তু তৎকালীন সময়কার একজন আর্মি অফিসার। খুব উদ্ভট এবং অবাক হওয়ার একটা বিষয়, একটা লোক ভারতে ছিল, সে ধরেন ছদ্মবেশে বাংলাদেশে আসা যাওয়া করে, সেটাও আমি মেনে নিলাম। কিন্তু যখন বিএনপি ক্ষমতায়, যখন তারেক রহমান প্রধানমন্ত্রী, ওই সময় তার শখ জাগবে বাংলাদেশে ঢোকার, এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তারপরে ধরেন সে ঢুকলো, মানে তার এখন খুব আবেগ আগ্রহ। বিএনপি কিন্তু হুট করে ক্ষমতায় চলে আসে নাই। ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তীতে ধরে নেওয়া হয়েছিল যে দুইটা শক্তির একটা আসতে পারে, একটা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন জামাতের শক্তি আসতে পারে, আর যদি মাঝখানে একটা নেগোসিয়েশন হয় মাঝামাঝি কাহিনীর মাধ্যমে হয়তো বিএনপিকে ক্ষমতা পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হবে। সুতরাং যে কেউ জিয়াউর রহমানের হত্যার সাথে যদি জড়িত থাকে, কমন সেন্স বলে সে যদি বাংলাদেশে থাকতো, ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে টের পাওয়ার সাথে সাথে দেশ থেকে পালিয়ে যেত। এবং দেশ থেকে পালিয়ে যাওয়া, ভারতে যাওয়া বিশেষ করে, যে কোনো কঠিন কাজ নয় সেটা তো আমরা জানি, কারণ শত শত লোক এই মুহূর্তে ভারতে আছেন যারা রাজনৈতিক কারণে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই মেজর সাহেব মুজাফফর, তিনি বোকার বোকা। সে শুধু বাংলাদেশে ছিল না, সে আরামেই ছিল। এবং সে সম্ভবত ভারত থেকে ছদ্মবেশে এসেছে কখন? যখন তারেক রহমান প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত ধরেন আইলো, আসার পরে কি হইতো? আসার পরে এই লোক তো মানে ক্যান্টনমেন্টের আশেপাশেই তো যাওয়ার কথা না, তাই না? সে থাকলে গিয়ে থাকবে অনেক দূরে, কেরানীগঞ্জে থাকবে, যেখানে ধরেন সেনাবাহিনীর লোকজন খুব একটা যায় না বা তাদের প্রয়োজন পড়ে না, ওইসব জায়গায় থাকবে, ছদ্মবেশে থাকবে। দেখা যাচ্ছে সে ক্যান্টনমেন্টের ভিতরেই লুকিয়ে ছিল, ডিওএইচএসে ছিল, এবং যেখানে প্রতিটি ঘরে ঘরে একজন করে অ্যাটলিস্ট রিটায়ার্ড আর্মি অফিসার আছেন, যে কেউ তাকে চিনে ফেলতে পারে, সেখানে নাকি সে ছিল। এই হচ্ছে গল্প, এই হচ্ছে কাহিনী। এবং সেই খুনি মাজেদের মতোই এই খুনি মুজাফফর খুব উদ্ভটভাবে খুব সহজে ধরা পড়ে গেল। এই জিনিসটা কি দর্শক আপনাদের মাথায় একটু প্রশ্নের উদ্রেক করে না? মূল কাহিনী আমরা মানি আর না মানি, মাজেদকে ধরে ভারতীয়রা বাংলাদেশে পুশিন করে দিয়েছিল, যেটাকে যদি পুশিন বলেন, এবং এটা এক ধরনের আনঅফিসিয়াল নেগোসিয়েশন ছিল। আদারওয়াইজ মাজেদকে বাংলাদেশে মিরপুরে রাত ৩টার সময় উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করতে দেখা যেত না। একইভাবে একেবারে ক্যান্টনমেন্টের ভিতরে কোর্ট মার্শালের রায় পাওয়া একজন মেজরকে পাওয়া যেত না রাতের বেলা বনানী ডিওএইচএসে। প্রশ্ন হচ্ছে তাহলে ভারত হঠাৎ করে জিয়াউর রহমানের হত্যাকারীকে ধরে বাংলাদেশে দিল কেন? আমার একটা ধারণা হচ্ছে এর মূল কারণ হচ্ছে ভারত এখন বাংলাদেশের সাথে, বিশেষ করে বিএনপি সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের একটা প্রোঅ্যাক্টিভ চেষ্টা নিচ্ছে। এই চেষ্টা দুই ধরনের হয়, ধরুন বাণিজ্যিক বা অন্যান্য জায়গা থেকে যে চেষ্টাগুলো হয়ে থাকে, এর চেয়ে অনেক বেশি হয় যদি আপনি খুব পার্সোনাল লেভেলে একটা বিরাট ফেভার করেন এবং সেটা দিয়ে আপনি একটা সাইন দেন যে আপনি একটা, যে আমরা সম্পর্ক উন্নয়নে আমাদের সাইড থেকে আমরা ঠিক আছে। এটা হচ্ছে পার্সোনাল লেভেলের ফেভার। আপনি যদি মনে করেন যে শেখ হাসিনার কাছে তার পিতার হত্যাকারীকে, আমাদের কাছে যেরকম হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকারী বা জিয়াউর রহমান হত্যাকারী হচ্ছে একটা রাজনৈতিক জায়গা থেকে জিনিসটাকে দেখার, কিন্তু যার বাবা মারা গিয়েছেন তার কাছে বিষয়টা টু পার্সোনাল, এবং সেই লোক বা সেই মানুষটা তার বাবার হত্যাকারীদের যাতে বিচার হয় সেটার জন্য আন্তরিক চেষ্টা করবে। এবং কেউ যদি তাদেরকে ধরে গ্রেফতার করে হস্তান্তর করে, তাহলে অবশ্যই সেটা ব্যক্তিগতভাবে একটা কৃতজ্ঞতা বোধ আসে। আমার কাছে মনে হয়েছে ভারত এই সাইনটা দেওয়ার জন্যই মুজাফফরকে পাচার করে দিয়েছে। যদিও অফিসিয়ালি এটা হয়তো আমি বলতে পারবো না, আমি বলতে পারি আমার সন্দেহ হচ্ছে, কারণ আদারওয়াইজ খুব ডেফিনেটলি বলা এইভাবে মিডিয়ার সামনে ঠিক নয়। যাই হোক, তাহলে মুজাফফরকে কেন এখন বাংলাদেশে পাওয়া গেল? ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জায়গাটা কোথায় তৈরি হচ্ছে?
আমার কাছে যেটা ধারণা, ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে এক ধরনের পর্দার আড়ালে কোনো এক ধরনের বোঝাপড়া হয়েছে। সেই বোঝাপড়ায় বাংলাদেশের সাথে ভারত মাত্র ভিসা উন্মুক্ত করেছে, কিন্তু সেটাই শেষ কথা নয়। আগামীতে অনেক ধরনের নেগোসিয়েশন হচ্ছে। নাম্বার 1 হচ্ছে গিয়ে শেখ হাসিনা ফিরছেন। এটা মোটামুটি এখন এমন একটা পরিস্থিতি, তাকে হয় ফিরতে হবে, মানে যে পরিমাণ আলোড়ন তৈরি করেছে তার ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে, হয় তাকে ফিরতে হবে, তার সকল নেতাকর্মী বা সিনিয়র নেতাকর্মীদেরকে নিয়ে ফিরতে হবে, অথবা তাকে রাজনৈতিকভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে, কারণ এত আলোচনার পরে তার ফেরার একটা চেষ্টা না করার আর কোনো উপায় নেই। আমার ধারণা ভারত বাংলাদেশের সাথে বেশ কিছু জায়গায় একটা বোঝাপড়া হয়েছে। নাম্বার 1 হচ্ছে জঙ্গি গোষ্ঠী যেগুলো আছে বাংলাদেশে, যেটা নিয়ে ভারতের সবসময় একটা কনসার্ন ছিল, এবং তারেক রহমান বা তৎকালীন বিএনপি সরকারের উপরে ভারতের একটা ক্ষোভ ছিল। 10 ট্রাক অস্ত্র যেটা ধরা পড়েছিল, যেটা খুব পরিষ্কার এটার সাথে তৎকালীন সরকারের অনেকেই জড়িত ছিলেন বলে ভারত বিশ্বাস করে, বা এইটা একেবারে সরকারের কোনো না কোনো লেভেলে যোগাযোগ ছাড়া যে এটা সম্ভব নয়, এটা মোটামুটি সকলেই জানেন। সো সেই 10 ট্রাক অস্ত্র বা সেই ধরনের অস্ত্র পাচার 7 সিস্টারের জায়গাতে যাওয়ার ব্যাপারে ভারতের নিরাপত্তা একটা বিরাট ব্যাপার। উলফা একটা ইস্যু এখানের মধ্যে। অন্যান্য ভারতীয় জঙ্গি গোষ্ঠীর অনেকেই বাংলাদেশের থেকে অপারেট করে বলে ভারত বারবার অভিযোগ করে থাকে। এই জায়গাগুলোতে বিএনপি সরকার কোনো স্পেস দেবে না, এবং এটা যদি না দিয়ে থাকে তাহলে ভারতের সাথে বিএনপির রাজনৈতিক নেগোসিয়েশনের কোন একটা বড় সমস্যা হবে না, যদি না পরস্পরকে খোঁচাখুচিটা না করেন। দ্বিতীয় যে জায়গাটা, শেখ হাসিনা আসার ঘোষণাটা, এটা শেখ হাসিনা যে ওয়ান ফাইন মর্নিং সকালে চা খেতে খেতে সিদ্ধান্ত নিয়েছেন সেটা নয়। আমার ধারণা শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন, এই জিনিসগুলো নিয়ে একটা নেগোসিয়েশন হয়েছে, এবং সেটা যদি হয়ে থাকে শেখ হাসিনা দেশে ফেরার সাথে সাথে যারা ভাবছেন যে খুব বিশাল একটা কিছু হয়ে যাবে এবং শেখ হাসিনাকে পরের দিন ধরেই ফাঁসি দিয়ে দেওয়া যাবে, আমার মনে হয় তারা একটু আশাহত হবেন। এইখানে একটা নেগোসিয়েশনের জায়গা তৈরি হয়েছে, এবং সেই প্রেক্ষাপটেই এই উন্নয়নের জায়গাটা মানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ভারত এবং বাংলাদেশের বিএনপি সরকারের মধ্যে যদি এক ধরনের বন্ধুত্বপূর্ণ না বলি, আমি বলি যদি সমঝোতাপূর্ণ সম্পর্ক হয়, সেটা দুই দেশের জন্য ক্ষতিকারক নয়, বরঞ্চ দুটো দেশের জন্যই ভালো। কারণ আমরা জানি ভারত এবং আমরা পরস্পরের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। আমাদের ভারতের অনেক ব্যবসা বাণিজ্য, তারপরে তাদের যে চিকিৎসা ব্যবসা যেটা আছে, এই সবগুলো বাংলাদেশের লোকজনের উপর অনেকভাবে, কারণ আমরা অনেক বেশি সংখ্যক লোকজন ভারতে যাই। মাত্র ভিসাটা দিয়েছে, আপনারা দেখেছেন যে একেবারে লাইন ভিসা সেন্টারের সামনে থেকে পারলে গুলশান পর্যন্ত চলে আসছে। কয়েক হাজার, প্রায় লাখখানেক লোক অ্যাপ্লিকেশন নিয়ে ওইখানের মধ্যে হাজির ছিল। এই জায়গাটা এখন নিগোশিয়েটের ব্যাপার আছে। মাঝখানে যে উম্মাদ সরকার ছিল, ডক্টর ইউনূসের যে বৌদ্ধ উম্মাদ সরকার ছিল, এরা মানে একটা ক্রিকেট টিমকে পর্যন্ত ভারতে পাঠায় নাই, এবং ডেইলি সকালে উঠে বলতো চিকেন নেক কেটে ফেলবো, 7 সিস্টার খেয়ে ফেলবো। এই ছাগলের দলকে মানে আমরা সবসময় বলেছি, ভাই আওয়ামী লীগের লোকে যা চুক্তি আছে ভারতের ছিঁড়ে ফেলান, মানে আওয়ামী লীগ যা করছে এটা ফেসিবাদ, দোষর। একটা সিঙ্গেল চুক্তি দেখাতে পারে নাই যেটা আওয়ামী লীগ করে গিয়েছে, যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, যে এই দেখা একটা খারাপ চুক্তি পাইলাম ছিঁড়ে ফেলাই দিলাম। এটা করার হিম্মত হ্যাডম ছিল না। কিন্তু এই ছাগলের দল, তাদের যে অন্যান্য ছাগল এবং পাঠাদের অনুসারীরা আছে, এবং আপনারা জানেন ইউটিউবেও কিন্তু ভারত বিরোধী বক্তৃতা দিলে একটু ভালো ভিউ পাওয়া যায়, ডলার পাওয়া যায়। এদেরকে খুশি করার জন্য এই যন্ত্রণারা করেছে, কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশের সাথে ভারতের প্রতিবেশিতা উঠিয়ে নিয়ে যাওয়া যায় না। বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক অনেক ধরনের সামঞ্জস্য আছে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে প্রত্যেকটা দেশের, এক দেশের সাথে আরেক দেশের, কারণ বাংলাদেশে একটা ওকাম করে এরা ভারতে চলে যেতে পারে, যেটা হয়েছে আমরা দেখেছি যে হাদি শাহমা এর হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়েছিল, সেখানে গ্রেপ্তার হয়েছে যদিও, এবং ভারতে একটা কুকাজ করে এবং সেখানে কোনো ধরনের সন্ত্রাস তৈরি করে বাংলাদেশে পালিয়ে আসার সম্ভাবনা আছে। পরস্পরের একটা ন্যূনতম বোঝাপড়া যদি না থাকে, দুটো দেশের জন্য একটা চ্যালেঞ্জ, এবং সেটা হয়তো আগামীতে একটু কমফোর্টেবল হবে, এবং এই কমফোর্টেবলের হবে এর একটা চিহ্ন হিসাবেই আমাদের মেজর মুজাফফর, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে হঠাৎ করে ঢাকা শহরে খুঁজে পাওয়া গেল। আগামীতে যদি এইভাবে আরও অনেক সন্ত্রাসী, আরও অনেক খুনিকে খুঁজে পাওয়া যায়, সেটা দুই দেশের জন্য কল্যাণকর হবে। দেখা যাক এই সম্পর্ক কতদিন ভালো থাকে, কারণ ওই যে আবার আছে না, কিছু প্রাণী আছে দড়ি ছেড়া দিলে গিয়া মুখ দিয়ে দেয়। আবার যদি 10 ট্রাক অস্ত্রের জায়গায় এখন 10 নৌকা অস্ত্র বা অন্য কিছু পাওয়া যায়, তাহলে এই সম্পর্ক খুব সহজে থাকবে না। কিন্তু যদি বিএনপি সরকারের সাথে ভারতের এক ধরনের নেগোসিয়েশন এবং বোঝাপড়া হয়, এবং সেটার মাধ্যমে যদি
দুটো দেশে একটা কমফোর্টেবল পলিটিক্যাল জায়গায় যায়, তাহলে যারা উগ্র ভারত বিরোধিতা করা ডক্টর ইউনূস এবং তার জামাতি গোষ্ঠী, তার এনসিপি এনিওয়ে জামাত এনসিপি একই জিনিস, তাদের যে রাজনৈতিক বোলচাল সেটা একটু কমে যাবে। বাট ইউটিউবে ভারত বিরোধী বক্তৃতা দিয়ে ব্যবসা বাটি আরো ভালো হবে, তখন আমরা হয়তো সেখানে যোগ দিব। তার আগ পর্যন্ত আমরা আশা করব যে সম্পর্কের উন্নয়ন হবে এবং দুটো দেশই শান্তির মধ্য দিয়ে যাবে। জিয়াউর রহমানের শাসনকালের পরে বিএনপি 91-এ একবার এবং 2001-এ একবার, এই দুই টার্মে 10 বছর শাসন করেছে। এবারের বিএনপি ক্ষমতায় আসার আগের কথা বলছি। তারা যখন 10 বছর শাসন কার্য পরিচালনা করেছে বাংলাদেশের, এবং সেই প্রেক্ষাপট এবং সেই ক্ষমতা তাদের যখন হাতে ছিল, তখন বারবার প্রশ্ন উঠেছে তারা তাদের এই 10 বছরে একবারের জন্যও কেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নিল না। বারবার বিএনপি কিন্তু সমালোচিত হয়েছে এই একটা ইস্যুতে। শেখ হাসিনা যখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার করছেন, যুদ্ধাপরাধীদের বিচার করছেন, তখনও প্রশ্ন উঠেছে এবং তখন আওয়ামী লীগ থেকেও প্রশ্ন করা হয়েছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের এই বিচার প্রক্রিয়া নিয়ে যখন সমালোচনা করা হয়েছে, তখন সমালোচনা করা হয়েছে কেন বিএনপি ক্ষমতায় 10 বছর থাকলেও তারা জিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ধরনের কোনো কথা বলেনি, বিচারের উদ্যোগ নেয়নি। এই সমালোচনাগুলো সম্ভবত বর্তমান সরকার আর মাথায় নিতে, মানে তাদের কাঁধে নিতে চাইছে না। কাঁধে নিতে চাইছে না বলেই 45 বছর পর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের অভিযুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি সাবেক একজন সেনা কর্মকর্তা। কি হচ্ছে তাহলে? কি এবার জিয়া হত্যাকাণ্ডের বিচার হতে চলেছে? চলুন একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ কেন বিএনপি 10 বছর সময় পেয়েও নেয়নি, এই বিতর্ক ছিল, সমালোচনা ছিল। বিএনপির পক্ষ থেকে এর কোনো সদুত্তর আমরা পাইনি। অবশেষে তারেক রহমান যখন বিএনপির দায়িত্ব নিলেন এবং প্রধানমন্ত্রী হলেন, তখন আমরা দেখছি 45 বছর পর জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড 1981 সালে, সেই হত্যাকাণ্ডের আসামিকে গ্রেপ্তার করা হলো। কি বলছে গণমাধ্যম, এই শিরোনামটা দেখে নিন বিডি নিউজ 24-এর। সেখানে বলা হচ্ছে জিয়াউর রহমান হত্যা 45 বছর পর মেজর মোজাফফর গ্রেপ্তার। তিনি একজন মেজর ছিলেন এবং এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন এমন অভিযোগ রয়েছে। পালিয়েও ছিলেন, অনেকদিন দেশের বাইরে পালিয়েছিলেন। 4.5 দশক আগে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোহাম্মদ মোজাফফর হোসেন সে সময় ছিলেন সেনাবাহিনীর একজন মেজর। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কার ঘোষণাও করা হয়েছিল। সেটা ওই সময়ের কথা। আমি যে সমালোচনা হচ্ছে বলছিলাম, সেটা 91-এর বিএনপি এবং 2001-এর বিএনপি শাসনের সময়। ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান শফিকুল ইসলাম বিডি নিউজ 24.com-কে বলেছেন, বনানী ডিওএস থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন পুলিশ হেফাজতে আছে। যেহেতু সে একজন পলাতক ছিল, নিয়ম অনুযায়ী আগে তাকে তার বাহিনীতে হস্তান্তর করা হবে, অর্থাৎ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে, তারপরের কার্যক্রম হাতে নেওয়া হবে। সন্ধ্যা 6:15টার দিকে মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আজকে এই তথ্য নিশ্চিত করেছে ডিএমপি। আজকে হস্তান্তর করা হয়েছে। 1981 সালে 30 মে আমরা জানি চট্টগ্রাম সার্কিট হাউসে কি ভয়াবহ নির্মম ঘটনাটা ঘটেছিল। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নারকীয় তাণ্ডবে মারা হয়েছিল। ঘটনার আগের দিন 2 দিনের সফরে চট্টগ্রাম গিয়েছিলেন তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সফরের মূল উদ্দেশ্য ছিল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ নিরসন করা। প্রথম দিন নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে তিনি মধ্যরাতে ঘুমাতে যান। এর কয়েক ঘন্টার মধ্যে সেনাবাহিনীর একটি দল তার উপরে গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। 30 মে সকালে রেডিওতে তার মৃত্যুর খবর ঘোষণা করা হয়। পরে সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়, বিপ্লবী পরিষদ পরিচয় দেওয়া কিছু সেনা সদস্য রাষ্ট্রপতি
জিয়াকে হত্যা করেছে। উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার তখন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পর জিয়ার মরদেহ গোপনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে পাহাড়ি এলাকায় তাকে কবর দেয়া হয়। পরে সরকারের উদ্যোগে সেখান থেকে তার মরদেহ তুলে ঢাকায় এনে ২রা জুন দাফন করা হয় সংসদ ভবনের পাশে, এখন যেটাকে জিয়া উদ্যান বলা হয়। কখনো কখনো আওয়ামী লীগের আমলে এটার নাম পাল্টে চন্দ্রিমা উদ্যান হয়। রাষ্ট্রপতি জিয়া হত্যার পর অভ্যুত্থানকারীরা বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ায় চট্টগ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তারা জিয়ার লাশও হস্তান্তর করতে রাজি হচ্ছিল না। ওই অবস্থায় চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মঞ্জুর সহ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সবাইকে ৩১ মে দুপুর ১২টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন তখনকার সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ, যিনি পরে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন। জিয়াউর রহমানকে যখন মারা হয় তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন পরবর্তীতে রাষ্ট্রপতি হওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। এই কারণে অনেকে এরশাদের দিকেও আঙুল তুলেছেন, কিন্তু আমরা বিএনপিকে কখনোই এই উদ্যোগ নিতে দেখিনি। তৎকালীন পত্রিকায় যে রিপোর্টটা প্রকাশিত হয়েছিল সেই রিপোর্টের একটা কপি আপনারা দেখে নিতে পারেন। বিবিসি বাংলার তরফে কপিটা আপনারা দেখছেন। এই তখন মোজাফফরের ছবি সহ ছাপা হয়েছিল সেই রিপোর্টটা, এবং এখন মোজাফফর আহমেদের যে চেহারা হয়েছে, এখনকার ব্যক্তিকে চিনতে হলে যে চেহারার প্রয়োজন সেই চেহারাটাও আপনারা একটু দেখে নিতে পারেন। এই ব্যক্তি সাবেক সেনা কর্মকর্তা, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তার বলে দেয় যে বর্তমান বিএনপি সরকার জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা সরকার করেছে, যদিও সেটা নিয়ে অনেকের অনেক আপত্তির কথা শুনেছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের স্বীকৃত আসামিদের অনেকে ২৪-এর শেখ হাসিনা পতনের পরে হিরো হিসেবে উপস্থাপন করেছেন এবং তাদের ক্রেডিট দিয়েছেন যে অসাধারণ একটা কাজ করেছে, দেশ বাঁচিয়েছে, এরকম ব্যাপার প্রকাশ্যে হতে দেখেছি। যে দেশে একটা হত্যাকাণ্ডের ঘটনার মানে প্রধান নায়ক যারা, তাদেরকে নিয়ে এরকম গর্ব করা হয় কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে, সে দেশে আসলে এই ধরনের অপরাধ দমন করা কিংবা এই ধরনের অপরাধ থেকে দেশকে মুক্ত করাটা আসলে কঠিন ব্যাপারই হয়ে দাঁড়ায়। তবে একটা আশার আলো তো হচ্ছেই বোধহয় যে অতঃপর ৪৫ বছর পরে হলেও জিয়াউর রহমানের মৃত্যুর কারণ এবং যারা এর জন্য দায়ী সেই ব্যাপারে সরকার উদ্যোগী হচ্ছে। দর্শক, আপনার মতামত। স্বাধীনতার শুরুর দিকেই এক অস্থির সময় পার করে বাংলাদেশ। নেতা হিসেবে সফল শেখ মুজিবুর রহমান শাসক হিসেবে ব্যর্থ হন, যার ফলে বাংলাদেশ ১৯৭২ থেকে ১৯৭৫-এর সময়টা সুখকর তেমন কিছু সাক্ষী হতে পারেন। ৭৫-এ ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও এর কিছুকাল পর বাংলাদেশের হাল ধরেন আরেকজন শাসক, যিনি সেনাবাহিনী থেকে উঠে এসে দেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি জিয়াউর রহমান। জিয়াউর রহমান তার শাসনতান্ত্রিক দক্ষতা, সততা এবং দূরদর্শী কিছু সিদ্ধান্তের জন্য এখনো মানুষের মনে টিকে আছেন। কিন্তু শাসক থাকাকালীন সময়ে একের পর এক সেনা অভ্যুত্থান দমন করতে গিয়ে জিয়ার হাতেও কিন্তু রক্তের দাগ লেগেছে। অভিযোগ আছে নির্বাচনকে কলুষিত করার ক্ষেত্রেও। তো চলুন আপনাদের বহুল আকাঙ্ক্ষিত জিয়াউর রহমানের শাসনামলের সেই ১৯৭৫ থেকে ১৯৮১ সাল এই সময়টা নিয়ে একটু আলোচনা করি। আওয়ামী সমালোচকরা ১৯৭২ থেকে ৭৫ এই সময়টা যতটা জোর দিয়ে আলোচনা করে, ৭৫ থেকে ৮১ পর্যন্ত সময়টা ততটা জোর কিন্তু দেয় না। তো আজকে আমরা সেখানে জোর দেব এবং জিয়াউর রহমানকে আমরা মোট ৩টি ফেজে জানার চেষ্টা করব। প্রথমত, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অংশগ্রহণ এবং ভূমিকা। দ্বিতীয়ত, জিয়াউর রহমানের ক্ষমতা আরোহণের যে প্রক্রিয়া সেটা। তৃতীয়ত, ক্ষমতা স্থায়ী করার পর জিয়াউর রহমানের নানান রকম সংস্কার কাজ। চলুন আলোচনা শুরু করি। তো মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অংশগ্রহণ এবং ভূমিকা নিয়ে আপনারা কম বেশি সবাই জানেন, তাই এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। পাকিস্তান আর্মির মেধাবী অফিসার জিয়াউর রহমান যুদ্ধে অংশগ্রহণ করেন চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ করে। যেই বিদ্রোহের পরিকল্পনা আগে থেকে ছিল। কর্নেল অলি আহমেদ তার এক সাক্ষাৎকারে বলেন, ২৫ মার্চ যুদ্ধ শুরু হলে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করে বসে। এরপর ২৭ তারিখ জিয়াউর রহমান বেতারে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। বিশ্লেষকদের আলোচনা থেকে যতদূর জানা যায়, তিনি ২ বার স্বাধীনতার ঘোষণা করেছিলেন। প্রথমবার তিনি নিজের নামে করেন এবং পরের বার ঘোষণাটি পাঠ করেন শেখ মুজিবের নামে।
খুবই স্বাভাবিক, যেহেতু ওই সময় শেখ মুজিব এই অঞ্চলের মানুষের ভোটে নির্বাচিত নেতা ছিলেন, তাই স্বাধীনতা ঘোষণার অধিকার শেখ মুজিবেরই ছিল। কিন্তু 25 মার্চ মধ্যরাতে তাকে গ্রেফতার করা হলে তার পক্ষে আপামর জনগণকে শুনিয়ে ভাষণ দেওয়া সম্ভব হয় না। তাই 26 এবং 27 তারিখ শেখ মুজিবের পক্ষে বেশ কয়েকজন মানুষ স্বাধীনতার ঘোষণা দেন। সাধারণ মানুষ বিচ্ছিন্নভাবে এক এক সময় এক একজনের ঘোষণা শুনেছেন, কিন্তু এদের মধ্যে আর্মি অফিসার পরিচয়ে জিয়ার ঘোষণাটা মানুষের মনে অনেক বেশি দাগ কেটেছে অন্যান্য রাজনৈতিক নেতাদের ঘোষণার চাইতেও। জিয়া যখন নিজের আর্মি পরিচয় দিয়ে বলেন উই রিভোল্ট, সাধারণ মানুষের মনে তখন একটাই চিন্তা যে যুদ্ধ বেঁধে গেছে। সো কে ঘোষণা দিল সেটা নিয়ে তারা আর খুব একটা চিন্তা করেনি, এবং জিয়ার ঘোষণার মাধ্যমেই বাঙালি সামরিক এবং আধা সামরিক বাহিনীর মধ্যে একটা শক্তি কাজ করেছিল। তো জিয়াউর রহমান 1 নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ শুরু করেন। এরপর ব্রিগেড ফোর্স গঠন করা হলে তিনি জেড ফোর্সের নেতৃত্ব দেন। চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন গেরিলা আক্রমণ এবং কৌশলী আক্রমণ জিয়ার নির্দেশেই হয়েছে। 16 ডিসেম্বর ঢাকায় আত্মসমর্পণের প্রায় 2 ঘন্টা আগেই সিলেটে জিয়া এবং মিত্র বাহিনীর নিকট প্রায় 6500 পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল। তো মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য যুদ্ধ পরবর্তী বাংলাদেশ সরকার জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম সেটা প্রদান করে জিয়াউর রহমানকে। যুদ্ধ শেষে জিয়া 8-10 জন পেশাদার সৈনিকের মতো ব্যারাকে ফিরে যান। 72 সালে শেখ মুজিব জিয়াকে সেনাবাহিনীর উপপ্রধান এবং কে এম শফিউল্লাহকে সেনা প্রধান করেন। মূলত জিয়া এবং কে এম শফিউল্লাহ দুজনেই একই ব্যাচের আর্মি অফিসার ছিলেন। সাধারণত আর্মি কালচারে দেখা যায় ব্যাচমেট কেউ সেনাপ্রধান হয়ে গেলে ব্যাচমেটের অধীনে জুনিয়র অফিসার হিসেবে বাকিরা থাকতে চায় না, অনেকে সেখানে অবসর নিয়ে নেন। কিন্তু জিয়াউর রহমানের সেরকম চিন্তা ভাবনা ছিল না, তিনি চাকরি করে সংসার চালাবেন এরকম সাদামাটা একটা চিন্তা ভাবনা ছিল তার মধ্যে। আবার অনেকেই জিয়ার এই জুনিয়র হিসেবে ব্যাচমেটের অধীনে থেকে যাওয়াটাকে দূরদর্শী হিসেবে কিন্তু দেখেন। তো 71 থেকে 75 পর্যন্ত জিয়ার মধ্যে কোনো রাজনৈতিক অভিলাষ প্রত্যক্ষ করা যায়নি। এমনকি 15 আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডের খবর শুনে জিয়া শান্ত গলায় বলেন, সো হোয়াট, let vice president take over, we have nothing to do with politics. তো 15 আগস্টের ভোরে কিন্তু 3 বাহিনীর প্রধানের সাথে জিয়াকেও রেডিও স্টেশনে নিয়ে যাওয়া হয়। সকলেই সেখানে রাষ্ট্রপতি খন্দকার মুশতাকের প্রতি আনুগত্য স্বীকার করেন। কিন্তু এরপরেও দেখা যায় 9 দিন পর সেনাপ্রধান কে এম শফিউল্লাহকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এখন এর পেছনে ভিন্ন কিছু ছিল কিনা তা জানা যায় না, তবে কে এম শফিউল্লাহ শেখ মুজিবের ঘনিষ্ঠ ছিলেন, এজন্যই হয়তো তাকে পদ থেকে সরানো হয়েছে। আর ওদিকে কে এম শফিউল্লাহকে সরানোর পর ফসল উঠে মূলত জিয়াউর রহমানের ঘরে। পদাধিকার বলেই সেনাপ্রধান নিয়োগে এগিয়ে থাকেন মেজর জিয়া। সেই সাথে কাজে দিয়েছে সৈনিকদের মধ্যে তার এক ধরনের গ্রহণযোগ্যতা। তো সেনাপ্রধান হয়ে গেলেন এবং সেনাপ্রধান হওয়ার পরেই যে পুরো ক্ষমতা তিনি পেয়ে গিয়েছিলেন তেমনটা বলা যায় না, বরং সে সময় সেনাবাহিনীর মধ্যে বেশ অন্তকুন্দল ছিল। এই অন্তকুন্দলের কারণটা বোঝা খুবই জরুরি। দেখুন, স্বাধীন বাংলাদেশের মোট সেনা অফিসার ছিল 1400, যার মধ্যে 1100 ছিলেন পাকিস্তান ফেরত, যারা যুদ্ধের পরে দেশে ফিরেছেন। বাকিরা মুক্তিযোদ্ধার সেনা অফিসার। সো সেনাবাহিনীর ভেতরে একটা প্রপার ইউনিটি তখন ছিল না। ওদিকে শেখ মুজিব সরকারও কিন্তু সেনাবাহিনীকে কিছুটা কম গুরুত্ব দিয়েছিল, সেটাও এই সেনাবাহিনীর ভেতরের ইউনিটি না থাকার একটা বড় কারণ। তো মুক্তিযোদ্ধার সেনা অফিসারদের মধ্যে জনপ্রিয় 3 জন ছিলেন মেজর জিয়া, খালেদ মোশাররফ এবং কে এম শফিউল্লাহ। এদের মধ্যে আবার স্পষ্ট বিরোধ ছিল। তো শীর্ষ পর্যায়ের এই গ্রুপিং এর ফলে অধীনস্থ সৈনিক এবং অফিসারদের মধ্যেও গ্রুপিং দেখা যায়। খন্দকার মুশতাক যখন কে এম শফিউল্লাহকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দিলেন, তখন শীর্ষ পর্যায়ের দ্বন্দ্ব টিকে থাকলো শুধুমাত্র মেজর জিয়া এবং খালেদ মোশাররফের মধ্যে। যাই হোক, খন্দকার মুশতাক প্রেসিডেন্ট হলেন এবং জিয়া হলেন সেনাপ্রধান, কিন্তু কার্যত দেশ চালাচ্ছিল 15 আগস্ট হত্যাকাণ্ডের নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা ফারুক এবং রশিদ। তারা রীতিমতো বঙ্গভবনে ঘাঁটি গেড়ে বসেছিলেন। খন্দকার মুশতাকও নিজের নিরাপত্তা স্বার্থে এই অফিসারদেরকে নিজের আশেপাশে রাখার ক্ষেত্রে আগ্রহী ছিলেন। বঙ্গভবনের নিরাপত্তায় মোতায়েন করা ছিল ট্যাঙ্ক। এদিকে আবার কিছু জুনিয়র অফিসারের এভাবে বঙ্গভবনে ঘেরে বসাটাকে ভালোভাবে নেয়নি সেনাবাহিনীর অন্য অংশরা। তো সেনা সদস্য হওয়ার পরেও ক্যান্টনমেন্টের সেনাদের সাথে দূরত্ব বাড়ছিল বঙ্গভবনের সেনাদের। তো ক্যান্টনমেন্টে তখন আবার খালেদ মোশাররফ এবং সাফেদ জামিলের বেশ দাপট ছিল। তাদের ভাষায় এক দেশে 2টি সেনাবাহিনী বিরাজ করছিল তখন, একটা বাহিনী ক্যান্টনমেন্টে আর একটা বঙ্গভবনে। এই 2 অংশের মধ্যে বিবাদ ক্রমেই বাড়ছিল। তৎকালীন সামরিক উপদেষ্টা আতাউল গনি উসমানী এবং সেনাপ্রধান জিয়াউর রহমান এই বিবাদমান 2 পক্ষের মাঝে সমঝোতার পক্ষে ছিলেন। তারা 2 দলের সাথে এক ধরনের দূরত্ব এবং নিরপেক্ষতা রক্ষা করে চলছিলেন। কিন্তু 2 নভেম্বর ঘটনা পাল্টে যায়। বঙ্গভবনের নিরাপত্তায় থাকা কিছু সৈন্য বঙ্গভবন ছেড়ে চলে যেতে থাকে। রশিদ ফারুকরা বুঝতে পারেন যে তারা সমর্থন হারাচ্ছে। খন্দকার মুশতাকও বুঝে ফেলে যে পরিস্থিতি উত্তাল, কিছু একটা হতে যাচ্ছে। আর এরই মধ্যে রশিদ ফারুক ছাড়া পুরো সেনাবাহিনীর সমর্থন হারিয়ে ফেলে সরকার, সেই সাথে সমর্থন হারায় বাকি 2টা বাহিনীরও। আরেকটি অভ্যুত্থান
একেবারে দ্বার প্রান্তে। এবং এই পরিস্থিতিতে কর্নেল রশিদ বুঝে ফেলেন যে তাদের পরাজয় আসন্ন। তিনি সেনাপ্রধান জিয়াকে বঙ্গভবনে আসার জন্য অনুরোধ জানান। জিয়া তার নিরপেক্ষতা বজায় রাখার জন্য সেখানে যেতে অস্বীকৃতি জানায় এবং তার এই নিরপেক্ষতায় কিন্তু পরবর্তীতে দুইটা পক্ষের কাছেই তার অবস্থানটা ধরে রেখেছিল। তো জিয়া না আসলেও সেখানে সমঝোতা করিয়ে দেওয়ার জন্য আসেন আতাউল গনি উসমানী। আর এদিকে তিনি আসার পর খালেদ মুশাররফের সাথে নেগোসিয়েশন শুরু হয়। তার মানে আশা করি এখন বুঝতে পারছেন যে এবারের অভ্যুত্থানটা ঘটাচ্ছে মেজর খালেদ মুশাররফ। কিন্তু অভ্যুত্থান ঘটালেও খালেদ মুশাররফ কিন্তু পুরো সরকারকে উদ্ধার করতে চাচ্ছিলেন না। তিনি খন্দকার মুশতাককে প্রেসিডেন্ট হিসেবে রাখতে চাইলেন, তবে তার প্রধান দুইটা দাবি ছিল। প্রথমত, পররাষ্ট্র নীতিতে পরিবর্তন এনে মুক্তিযুদ্ধে সহযোগিতা করা দেশ যেমন ভারত এবং রাশিয়ার সাথে সম্পর্ক জোরদার করতে হবে। দ্বিতীয়ত, যেটা মূলত আসল দাবি, সেটা হচ্ছে সেনাপ্রধানের পদ থেকে মেজর জিয়াকে অপসারণ করতে হবে। তো নতুন সেনাপ্রধানের জন্য আবার কারণ নামও প্রস্তাব করা হয় না, কিন্তু পদাধিকার বলে ঢাকার সিজিএস খালেদ মুশাররফই সেনাপ্রধান হিসেবে জিয়ার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়েছিলেন। তো বঙ্গভবনের ক্যান্টনমেন্টের মধ্যে যখন এসব দেন দরবার চলছিল, জিয়াউর রহমানকে তখন খালেদ মুশাররফের সমর্থক গোষ্ঠী হাউস অ্যারেস্ট করে রেখেছিল। তার বাসার টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছিল। কথিত আছে এ সময় জিয়াউর রহমান সেনাপ্রধান পদ থেকে পদত্যাগ করতে রাজিও ছিলেন, শর্ত দিয়েছিলেন নিজের নিরাপত্তা আর পেনশন সুবিধা নিশ্চিতের। এত বড় পদ থেকে পদত্যাগ করার শর্ত কেবল পেনশন সুবিধা? উপস্থিত অফিসাররা বেশ অবাকই হয়েছিলেন। আর এদিকে বঙ্গভবনে খালেদ মুশাররফের দেওয়া শর্তগুলো মানতে পারছিলেন না খন্দকার মুশতাক এবং পরিস্থিতি ঘোলাটে দেখে তিনি পদত্যাগ করে বসেন। যেহেতু রাষ্ট্রপতি পদে তিনি আর নেই, তাই এই অজুহাত দেখিয়ে কাউকে নতুন করে নিয়োগ দেওয়া অথবা জিয়াকে বরখাস্ত করতে তিনি অস্বীকৃতি জানান। এমএজি উসমানীও জানালেন, যেহেতু রাষ্ট্রপতি নিজেই পদত্যাগ করে ফেলেছে, তাই কার্যত উপদেষ্টার আর কোনো ক্ষমতাই নাই, তাই তিনিও কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানিয়ে দেন। মানে অভ্যুত্থান ঘটিয়েও খালেদ মুশাররফ কিন্তু পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারছিলেন না। এদিকে আবার ছড়িয়ে পড়ে যে খালেদ মুশাররফের নেতৃত্বের এই অভ্যুত্থানে ভারতের ইন্ধন আছে। কেউ কেউ ধারণা করতে শুরু করেন যে ভারতের সমর্থন নিয়ে তাজউদ্দিনের নেতৃত্বে জাতীয় চার নেতা জেলে বসেই বিদ্রোহী সরকার গঠন করবেন। জানিয়ে রাখা ভালো, শেখ মুজিবকে হত্যার সময় জাতীয় চার নেতাকেও কিন্তু গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছিল। আর এই গুজবের ভিত্তিতেই কেন্দ্রীয় কারাগারের ভেতরে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। দেখেন, ইতিহাস বেশ জটিল এবং মজার। যখন জিয়া সেনাবাহিনীর হাতে বন্দী ছিলেন, একই রাতে কিন্তু জাতীয় চার নেতাকেও সেই সেনাবাহিনীর নির্দেশেই হত্যা করা হয়। যদি জিয়াকে বন্দী না করে সেদিনই হত্যা করা হতো, তাহলে আজকের আওয়ামী লীগ হয়তো জেল হত্যা দিবসে জিয়াকেও শ্রদ্ধাভরে স্মরণ করতো। আর জিয়া না থাকলে তো এদিকে বিএনপির জন্মই হতো না। তো আবার আমরা একটু বঙ্গভবনে ফিরে আসি। খালেদ মুশাররফ এবং খন্দকার মুশতাকের মধ্যে যখন কোনোভাবে সমঝোতা হচ্ছিল না, তখন মেজর হাফিজ দায়িত্ব নিয়ে একটা সমঝোতা এনে দিলেন দুই পক্ষকেই। সমঝোতা মতো দেশ চলবে খালেদ মুশাররফের কথায়, আর এদিকে 15 আগস্টে খুনের সাথে জড়িতদের দেশের বাইরে রাজনৈতিক নির্বাসনে যাওয়ার সুযোগ দেওয়া হবে, মানে সেফ এক্সিট আর কি, এবং তাদের দেশ ছাড়ার সুযোগ দেওয়াও হলো। সমঝোতা মতো যেহেতু খালেদ মুশাররফের কথায় দেশ চলবে, তাই তিনি আবারও খন্দকার মুশতাককে প্রেসিডেন্ট হিসেবে চাইলেন। সেনাবাহিনীর সমর্থন আর মন্ত্রী পরিষদের সম্মতির শর্তে মুশতাক তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে রাজিও হলেন। কিন্তু পরের দিন মন্ত্রী পরিষদ খন্দকার মুশতাককে অন্ধভাবে সমর্থন না দিয়ে কেউ কেউ তার সমালোচনা করে বসে। শেখ মুজিবের খুনিদের পালিয়ে যেতে সহযোগিতা আর জেল হত্যার দায় এসে পড়ে খন্দকার মুশতাকের কাঁধে। আর এমন সময় সশস্ত্র 5 জন সৈন্য নিয়ে কর্নেল সাফায়েত জামিল এসে একই অভিযোগে খন্দকার মুশতাককে গালিগালাজ করেন, হত্যার হুমকি দেন। অবশেষে খন্দকার মুশতাক লিখিতভাবে পুনরায় পদত্যাগ করতে বাধ্য হন। মানে একবার শর্ত দিয়ে প্রেসিডেন্ট পদে বসানো হলো এবং বসিয়েই আবার থেকে বরখাস্ত করা হলো। মাঝখান থেকে শেখ মুজিব হত্যাকারীরা দেশ ছাড়ার সুযোগ পেয়ে গেল, ওদিকে জেলের ভিতরে 4 নেতাকে খুনও করা হয়ে গেল, মানে একটা সিনেমা আর কি। এরপর কর্নেল সাফায়েত জামিলের প্রস্তাবে 5ই নভেম্বর নতুন প্রেসিডেন্ট হন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। খেয়াল করে দেখেন, জামিল খালেদরা কিন্তু রাষ্ট্র ক্ষমতা ঠিকই দখল করেছিল, কিন্তু পরিস্থিতির উপর তারা পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারছিল না। এইটা তারা নিজেরাও আজ করতে পেরেছিলেন। আর আজ করতে পেরেই নিরাপত্তার জন্য রংপুর ক্যান্টনমেন্ট থেকে 2টি রেজিমেন্টকে ঢাকায় ডেকে পাঠানো হয়। কিন্তু 2টো রেজিমেন্ট ঢাকায় আসার আগেই কর্নেল তাহেরের দিক নির্দেশনায় 6 নভেম্বর ঘটে সিপাহী জনতার বিপ্লব। মানে বুঝতে পারতেছেন, 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে একের পরে বিপ্লব হচ্ছিল। তো 72 থেকে 75-এর সময়গুলো নিয়ে সৈনিকরা আগে থেকে বিরক্ত ছিল। 15 আগস্ট এবং 3রা নভেম্বরের এই যে অভ্যুত্থান, এইটাকে সৈনিকরা ভিন্ন ভিন্ন সেনা সদস্যদের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের কারসাজি হিসেবে অভিহিত করে থাকেন। তাই এবার আর অফিসার না, সৈনিক জনতা মিলে অভ্যুত্থান ঘটানোর প্ল্যান করে। তাদের এই অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল প্রথমত খালেদ মুশাররফকে উৎখাত করা, দ্বিতীয়ত জিয়াউর রহমানের মুক্তি এবং তৃতীয়ত জাতীয় সরকার গঠন করা। এবং অভ্যুত্থানের উদ্দেশ্যে সৈনিকরা অফিসারদের চোখের সামনে থেকেই অস্ত্রাগারের অস্ত্র লুট করে। পরিস্থিতি বুঝে খালেদ মুশাররফ রাতেই সাফায়েত জামিলকে সাথে নিয়ে বঙ্গভবন থেকে 10ম বেঙ্গল রেজিমেন্টে চলে যান। সেখানে বক্তব্য দিয়েও তিনি সৈনিকদেরকে নিজের পক্ষে আনতে পারেননি, উল্টো নিজেই সৈনিকদের হাতে নিহত হন।
এদিকে জিয়াকে উদ্ধার করে সৈনিকরা সেকেন্ড ফিল্ড আর্টিলারি সদর দপ্তরে নিয়ে আসে। মানে 1975 সালে ফারুক রশিদের বিপ্লব, এরপর এর প্রতি বিপ্লবে খালেদ মোশাররফের অভ্যুত্থান এবং খালেদ মোশাররফের বিরুদ্ধে আরেকটা অভ্যুত্থান ঘটে। আর এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল আবু তাহের। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, যুদ্ধে পা হারিয়েছেন এবং 1972 সেনাবাহিনী ছেড়ে জাসদে যোগ দিয়েছিলেন। সেনাবাহিনীতে না থাকলেও সেনাবাহিনীর মধ্যে বেশ ভালো ইনফ্লুয়েন্স ছিল কর্নেল তাহেরের। বলে রাখা ভালো, রাজনৈতিক দলের সাথে সেনাবাহিনীর এই যে যোগাযোগ, এইটা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ ছিল। তো সবকিছু জেনেও হাউস অ্যারেস্ট হওয়ার আগ মুহূর্তে মেজর জিয়া টেলিফোন করেছিলেন এই তাহেরের কাছে এবং তারপর তিনি তাহেরের কাছে কিন্তু সহযোগিতা চান এবং সেই জন্য কর্নেল তাহের এই অভ্যুত্থানটা ঘটান। এবং এই অভ্যুত্থানে তাহেরের প্ল্যান ছিল এরকম যে জিয়াকে দিয়ে তিনি রেডিওতে সিপাহী জনতার বিপ্লবের ঘোষণা দেওয়াবেন, সাথে জিয়া পাঠ করবেন এই বিপ্লবের এবং জাসদের 12 দফা দাবি এবং সেই মোতাবেক জিয়াকে মুক্ত করে সিপাহী জনতা। কিন্তু জিয়াউর রহমান সিপাহী জনতার কথা মতো কাজ করলেন না। তিনি সিপাহী জনতার সাথে রেডিওতে না গিয়ে আগেই রেকর্ড করা নিজের ছোট্ট একটি বার্তা রেডিওতে পাঠিয়ে দেন এবং সেই বার্তায় তিনি নিজেকে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর এবং সেনা প্রধান হিসেবে ঘোষণা করেন। মানে বিশাল বিশৃঙ্খল পরিস্থিতি, সিপাহী জনতার বিপ্লব এবং জিয়ার একমাত্র প্রতিদ্বন্দ্বী খালেদ মোশাররফের মৃত্যু। তো এত সব ঘটনার পরে জিয়া যখন নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক এবং সেনা প্রধান হিসেবে ঘোষণা করলেন, তখন সকল নাটকীয়তার ক্রেডিট চলে যায় জিয়াউর রহমানের ঘরে। মানুষ ভাবতে শুরু করে জিয়ার নেতৃত্বেই তাহলে এত সব নাটকীয়তা চলছে। তো আমার কাছে মনে হয় যে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, এইটার একটা চমৎকার সুযোগ নিয়েছিলেন জিয়া এবং এর মাধ্যমে তিনি চলে আসেন ক্ষমতার কেন্দ্রে। তবে সবকিছুর পেছনে যে জিয়ার হাত ছিল না সেইটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। তার মানে জিয়াউর রহমানের ক্ষমতার কেন্দ্রে আসার পেছনে কর্নেল তাহেরের ব্যাপক ভূমিকা রয়েছে এবং কর্নেল তাহেরও চেয়েছিলেন জিয়ার মাধ্যমে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের দাবিগুলোর বাস্তবায়ন করাবেন। কিন্তু ততক্ষণে জিয়াউর রহমান বুঝে ফেলেছেন যে তার ক্ষমতা পাকাপোক্ত করার একটা বিশাল সুযোগ এসে গেছে। তার সাথে ক্ষমতার প্রতিযোগিতা করা KM শফিউল্লাহ এবং খালেদ মোশাররফ কেউই মাঠে নাই। ছোটখাটো যারা আছেন তাদেরকে সামনে থেকে যদি একটু সরিয়ে দেওয়া যায় তাহলে ক্ষমতা একদম পাকাপোক্ত হয়ে যাবে। সেই সুযোগ মিস করলেন না জিয়া। ইতিহাসে এমন সুযোগ মিস করার কোনো নজিরও নাই। মধ্যযুগে কিংবা প্রাচীন যুগে রাজার সবচেয়ে কাছের কর্মচারীও যখন সুযোগ পেতেন তখন এভাবেই ক্ষমতা বাগিয়ে নিতেন। বাংলার ইতিহাসে স্বাধীন সুলতানি যুগের সূচনাকারী ফখরুদ্দিন মুবারক শাহ, তিনিও কিন্তু রাজ কর্মচারী থেকেই সুযোগ বুঝে ক্ষমতা বাগিয়ে নিয়েছিলেন। কিন্তু আধুনিক গণতান্ত্রিক যুগে এইরকম ভাবে ক্ষমতা বাগিয়ে নেওয়াকে ভালো চোখে দেখা হয় না, কিন্তু জিয়াউর রহমান সেটাই করেছেন। তো ক্ষমতার কেন্দ্রে আসার কিছুদিন পরে 24 নভেম্বর কর্নেল তাহেরকে গ্রেফতার করা হয়। যেই কর্নেল তাহের জিয়াকে মুক্ত করেছিলেন এবং 1976 সালের 21 জুলাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সামরিক আদালতে তাকে ফাঁসি দেওয়া হয়। যেই তাহেরের অভ্যুত্থানে জিয়া ক্ষমতায় এসেছেন সেই তাহেরকে সামরিক আদালতে কেন বিচার করা হয়েছে এইটা কিন্তু একটা রহস্য, আর এই রহস্যের পেছনে রয়েছে ক্ষমতাকে স্থায়ীকরণের চিন্তা। এরপর দীর্ঘদিন পর 2013 সালে কিন্তু সুপ্রিম কোর্ট এক রায়ের মাধ্যমে এই কর্নেল তাহেরের যে বিচার এইটাকে অবৈধ ঘোষণা করে। শুধু এইটুকুই না, জিয়ার শাসনামলে অন্তত 21টি অভ্যুত্থানের চেষ্টা করা হয়। জিয়া সবগুলোই বেশ শক্ত হাতে দমন করেন। অভ্যুত্থান দমন করতে গিয়ে বহু সৈন্যের বিপক্ষে ফাঁসির অর্ডারও দিতে হয়েছে। এরকম ভাবে 1977 সালের 2 অক্টোবর বিমান বাহিনীর একটি ব্যর্থ অভ্যুত্থানে 1143 জনের ফাঁসি কার্যকর করা হয়। কারাগারগুলোতে ফাঁসির পরিমাণ চিন্তা করে এই ঘটনাকে গণফাঁসি হিসেবে উল্লেখ করা হয়। হ্যাঁ, কেউ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকলে সরকার যদি তা ধরতে পারে তার তো শাস্তি হবে, কিন্তু সংখ্যাটা যেখানে 1200-র মতো তখন সেই শাসকের কার্যক্রম নিয়ে প্রশ্ন কিন্তু করাই যায়। তার মানে নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য ব্যাপক রক্তপাত করেছিলেন মেজর জিয়া। তো চরম বিতর্কিত আরেকটি কাজ মেজর জিয়া করেছিলেন, তিনি ইন্ডেমনিটি অধ্যাদেশটাকে আইনে রূপান্তর করেছিলেন। মূলত 1975 সালের সেপ্টেম্বর মাসের 26 তারিখ রাষ্ট্রপতি খন্দকার মুশতাক একটি অধ্যাদেশ জারি করেন, যার মাধ্যমে শেখ মুজিব হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা যাবে না এমনটা বলা হয়। এই অধ্যাদেশটাকে সংসদ গঠনের পর জিয়ার নেতৃত্বে 1979 সালে আইনে পরিণত করা হয়। এর ফলে শেখ মুজিবের পরিবারের জীবিত কেউ হত্যাকাণ্ডের বিচারও চাইতে পারেনি, যেটা কিন্তু মূলত অধিকার খর্ব করা। আর এই অধ্যাদেশটাকে আইনে রূপান্তর করার ইস্যু থেকেই অনেকেই শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে জিয়ার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেন। আর এই ব্যাপারগুলো কিন্তু জিয়াউর রহমানকে ব্যাপক সমালোচনার মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু সামরিক পোশাকের বাইরের জিয়াউর রহমান ছিলেন একেবারে ভিন্ন। তিনি গরিব মেহনতি মানুষের কথা ভাবতেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা করেন। হুমায়ুন আহমেদের ভাষায় লোকটা খাল কেটে দেশ বদলায় ফেলতে চায়। জিয়ার নির্দেশে দেশ জুড়ে কৃষি সেচ এবং পানি নিষ্কাশনের উদ্দেশ্যে খাল খনন করা হয়। শুধুমাত্র 1979 সালে 50 লাখ একর কৃষি জমিতে সেচের প্রকল্প নেওয়া হয়, যেটা 1980 সাল নাগাদ গিয়ে দাঁড়ায় 180 লাখ একর। বর্ষার পানির বাইরেও কৃষক ফসল উৎপাদনের জন্য সুযোগ পায়, বাড়ে খাদ্য উৎপাদন। টানা 2 বছর বাংলাদেশ খাদ্য উৎপাদনে আগের নিজের রেকর্ডই ভেঙে দেয়।
খাদ্যাভাব ব্যাপকভাবে কমে আসে। জিয়াউর রহমান দেখেছিলেন যে কৃষিতে বিপ্লব ছাড়া দেশের মানুষের ভাগ্য বদলাবে না, তাই সেচের বাইরে কৃষি উন্নয়নের নতুন নতুন উদ্যোগ নিতে লাগলেন তিনি। কৃষি ঋণ বিতরণের উদ্দেশ্যে বিনা জামানতে 100 কোটি টাকার বিশেষ ঋণ প্রকল্প হাতে নেওয়া হয়, অর্থকারী ফসল পাটের ন্যায্য মূল্য বেঁধে দেওয়া হয়, বন্যা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়। সবকিছুর ঊর্ধ্বে তার উদ্দেশ্য ছিল খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, সেটা তিনি করতে পেরেছিলেন। এবং এসব কাজের মধ্য দিয়ে কৃষকের মুখে হাসিও ফুটেছিল, আপামর জনগণের কাছে জিয়ার জনপ্রিয়তা বেড়েই চলছিল। জিয়াউর রহমানের আরেকটা কৃতিত্ব, তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। শেখ মুজিব যেখানে আইন করে একদলীয় বাকশাল কায়েম করতে চেয়েছিলেন, জিয়াউর রহমান সেখানে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বহুদলীয় রাজনীতি নিয়ে আসেন। মূলত বহুদলীয় রাজনীতি নিয়ে আসার পেছনে উদ্দেশ্য ছিল এই যে সামরিক বাহিনী থেকে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে এসেছেন জিয়া, এইটাকে বৈধতা দেয়া। মানে এমন কিছু তিনি করতে চেয়েছিলেন যাতে এইটা প্রমাণ হয় যে জিয়াকে জনগণ চাইতো। এই জন্য তিনি 3 বার নির্বাচন আয়োজন করেন। প্রথমবার তিনি গণভোটের আয়োজন করেছিলেন 1977 সালে 30 মে। এই ভোটে জনগণ হ্যাঁ না ভোট দেয়। পৃথিবীর প্রায় সকল সামরিক শাসকরাই ক্ষমতা দখলে নেওয়ার পর এমন একটা ভোট আয়োজন করে যেখানে জনগণ তাকে চায় কিনা সেই ব্যাপারে হ্যাঁ না ভোট দেয়। এবং পৃথিবীর ইতিহাসে এইরকম গণভোটে কারো হেরে যাওয়ার কোনো নজির নাই। গণভোটকে ব্যাপকভাবে প্রভাবিত করা হয় নরমালি, এবং জিয়া সেই গণভোটে 99% ভোট পেয়েছিলেন। এরপর জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করেন 1978 সালের 3 জুন। নির্বাচনের সময় তিনি নিজে প্রধান সামরিক আইন প্রশাসক এবং সেনাপ্রধান ছিলেন, এবং এই পদে থেকেই তিনি নির্বাচনে অংশ নেন, যেটা বেআইনি ছিল। এরপরও এই নির্বাচন নিয়ে রয়েছে নানান অভিযোগ, সরকারি সুবিধা গ্রহণ এবং ভোট কারচুপির অভিযোগ রয়েছে জিয়ার বিরুদ্ধে। জিয়া এই নির্বাচনে রাষ্ট্রীয় হেলিকপ্টার ব্যবহার করেছেন, তথ্য মন্ত্রণালয়ের প্রেস ব্যবহার করে নিজের পোস্টারও ছাপিয়েছিলেন তিনি। প্রচারণার জন্য রাষ্ট্রীয় গণমাধ্যম এবং জেলা প্রশাসনকে ব্যবহার করেছিলেন বলে জানা যায়, যেগুলো ছিল একদমই বেআইনি। এই নির্বাচনে জিয়ার প্রতিদ্বন্দ্বী ছিলেন আতাউল গনি উসমানী। বর্ষায় তিনি যখন কাদা রাস্তায় নির্বাচনী প্রচারণা করতে হিমশিম খাচ্ছিলেন, তখন জিয়াউর রহমান রাষ্ট্রীয় হেলিকপ্টার ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক উইলিয়াম বর্ডার 1978 সালের 4 জুন তার প্রকাশিত রিপোর্টে প্রচুর জাল ভোট আর প্রতিপক্ষ এজেন্টদের নির্বাচনী কেন্দ্র থেকে বের করে দেবার কথা লেখেন। এই নির্বাচনে প্রতিপক্ষ গণ ঐক্য জোটের 40 কর্মী সমর্থক নিহত হয়। সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে 200টিরও অধিক কেন্দ্র থেকে পোলিং এজেন্ট আর নির্বাচনী পর্যবেক্ষকদের বের করে দেয়। যাই হোক, এত কিছুর ভেতর দিয়ে এই নির্বাচনে 76% ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমান। মানে যেভাবেই হোক তিনি সামরিক শাসক থেকে জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টে পরিণত হন। এরপর তিনি সিদ্ধান্ত নেন তিনি নিজে একটা রাজনৈতিক দল গঠন করবেন এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবেন, যেখানে তার নিজের দলের পাশাপাশি সকল দল অংশগ্রহণ করবে। সে উদ্দেশ্যে 1978 সালের 1 সেপ্টেম্বর গড়ে তোলেন বিএনপি নামের রাজনৈতিক দল। অন্যান্য দলকে রাজনীতির জন্য আহ্বান জানান। জিয়ার উদ্যোগে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামও রাজনীতি করার অধিকার পায়, যারা 1972 সালে নিষিদ্ধ হয়েছিল। 1979 সালের 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সেই নির্বাচনের জন্য বাংলাদেশে জাতীয়তাবাদের উপর প্রচারণা চালায় জিয়া ও তার দল। যাই হোক, নির্বাচন হয়ে যায় এবং এতে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ সহ মোট 29টি রাজনৈতিক দল অংশ নেয়। মোট প্রার্থী ছিল 2125 জন। তো একদিকে জিয়াউর রহমান রাজনৈতিক সংস্কার ও রাজনৈতিক দল গঠন এবং নির্বাচন আয়োজন করেন, অন্যদিকে চীন এবং মুসলিম বিশ্বের সহায়তায় দেশের অর্থনৈতিক উন্নয়ন করেন। কৃষি এবং অবকাঠামোতে তিনি ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন, যা জিয়ার জনপ্রিয়তাকে বৃদ্ধি করে দেয়। সেই জনপ্রিয়তা 1979 সালের এই নির্বাচনে ব্যাপক কাজে দেয়। নির্বাচনে বিএনপি 207টি আসন লাভ করে। বিভক্ত আওয়ামী লীগ মালেক উকিলের নেতৃত্বে অংশ নিয়ে পায় 39টি আসন, এবং অন্যান্য দলগুলো বেশ কিছু আসন লাভ করেছিল। এবং ওই নির্বাচনে বিরোধী মহল কারচুপির অভিযোগ করলেও অধিবেশনে তারা ঠিকই যোগ দেয়, যে কারণে সেই কারচুপির অভিযোগ অনেকটাই হালকা হয়ে যায়। এবং এর মধ্য দিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর মাধ্যমে বৈশ্বিক মহলে এবং জাতীয় পর্যায়ে জিয়া সমর্থন আদায় করে নেন। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে জিয়াউর রহমান সকলের সমর্থন আদায় করে নিলেন, তা কিন্তু গভীর রাজনৈতিক দূরদর্শন না থাকলে সম্ভবই ছিল না। এরপর আরো 2 বছর জিয়ার শাসন চলে এবং তার শাসন সম্পর্কে অনেকেই ভালো ভালো কিন্তু কথাও বলেছেন। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসে লিখেছেন, জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না, আসলে সৎ ছিলেন। তার মৃত্যুর পরে দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই। শুধু হুমায়ুন আহমেদ না, পরবর্তী কোনো রাজনৈতিক দলই জিয়াকে দুর্নীতি এবং অর্থ কেলেঙ্কারির মতো কিছুতে অভিযুক্ত করতে পারেনি। একটা মানুষকে মানুষ আসলে কতটা ভালোবাসে কিংবা সেই মানুষটার জনপ্রিয়তা আসলে কেমন ছিল সেটা প্রমাণিত হয় তার মৃত্যুর পরে মানুষের রিয়াকশন দেখে। জিয়ার মৃত্যুর পর প্রায় 20 লাখ মানুষ তার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন, যেটা অভাবনীয় একটা ঘটনা ছিল। তো ভিডিও শেষ করব তার আগে জিয়াউর রহমানের একটা দূরদর্শী চিন্তা এবং তার মৃত্যুর ঘটনাটা শেয়ার করি। দেখেন, দক্ষিণ এশিয়ার একটা মরা সংগঠন আছে না, নাম সার্ক। সেই সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন কিন্তু জিয়াউর রহমান। জিয়াউর রহমান কল্পনা করেছিলেন
দক্ষিণ এশিয়ার দেশগুলো একে অপরের জন্য এতটাই সহযোগী হবে যতটা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে রয়েছে। এর জন্য তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্রপ্রধানের সাথে কথাবার্তা বলে একটা আঞ্চলিক সংগঠন গঠনের উদ্যোগ নেন এবং পরবর্তীতে এই সার্ক গঠিত হয়। কিন্তু জিয়া যে মডেল চেয়েছিলেন সেই মডেলটার বাস্তবায়িত হয়নি, কিন্তু এরপরও কিন্তু সার্ক আঞ্চলিক সহযোগিতা সংস্থা হিসেবে এখনো টিকে রয়েছে। তো এইভাবে চলতে চলতে 1981 সালের 30 মে হুট করে জিয়াউর রহমান চট্টগ্রামে আসেন, উদ্দেশ্য স্থানীয় বিএনপির দুই পক্ষের ঝামেলা মেটানো। এই জন্য তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করছিলেন। সেখানে তাকে রাতের অন্ধকারে আক্রমণ করে হত্যা করা হয়। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে রহস্য এখনো রয়ে গেছে। তবে আমার ধারণা ক্ষমতার শুরুতে জিয়াউর রহমান অভ্যুত্থান দমনের জন্য অনেক সেনা অফিসারকে যেভাবে হত্যা করেছিলেন, সেখান থেকেই হয়তো সেনাবাহিনীর মধ্যে কারো খুব থেকে থাকতে পারে, অথবা এখানে বহির্দেশ কিংবা কোনো বিশেষ রাজনৈতিক দলেরও হাত থাকতে পারে। যাই হোক, আলোচনা শেষে এইটা বলাই যায় যে ক্ষমতায় যাওয়ার মুহূর্তে এবং ক্ষমতাকে পাকাপোক্ত করতে জিয়া কঠোর ভূমিকা অবতীর্ণ হলেও শাসক হিসেবে জিয়া ছিলেন দক্ষ এবং জনপ্রিয়। যে জনপ্রিয়তার উপর ভর করে 1991 সালে বিএনপি নির্বাচনে জয়লাভ করেছিল। কিন্তু দুঃখের বিষয়, পরবর্তীতে বিএনপি সেই লিগেসিটা ধরে রাখতে পারেনি। তো আজকে এ পর্যন্তই। কমেন্টে আপনাদের মতামত জানান। অতি সম্প্রতি একটি বইয়ের প্রকাশনা উৎসবে বাংলাদেশের খুব নামকরা একজন অধ্যাপক, বিভিন্ন কারণে তিনি আলোচিত এবং অসম্ভব রকম জনপ্রিয়। শুধু জনপ্রিয় নন, তার যে বক্তব্য, বিবৃতি, চিন্তা, দার্শনিকতা, তার লেখক সত্তা, সব কিছুই তিনি যে মত এবং পথের সমর্থক, অর্থাৎ বিএনপি, জামাত এবং আওয়ামী বিরোধী শক্তি, তাদের নিকট যেমনি গুরুত্বপূর্ণ, একইভাবে তার যারা বিরোধী পক্ষ তাদের নিকটও সমান গুরুত্বপূর্ণ এবং নিদারুণভাবে প্রভাব বিস্তারকারী তার সেই বিবৃতিগুলো। তো তিনি যা বলেন, তিনি যা লিখেন, হোক সেটা টকশোতে, সভা, সমিতি বা সেমিনারে, এর সবই পত্রিকার শিরোনাম হয়। মানুষ সেগুলো পড়ে, মানুষ সেগুলো শোনে এবং তারা বিকল্প চিন্তা করে। তো এমনি একটা বইয়ের প্রকাশনা উৎসব ছিল, যেটি বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক মাহফুজুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন, তো তিনি বেগম জিয়াকে নিয়ে একটি বই লিখেছিলেন ইংরেজিতে, এবং সেই বইয়ের একটি বঙ্গানুবাদ হয় প্রায় 4-5 বছর পর। সেই বইয়ের প্রকাশনা উৎসবে তিনি কতগুলো বক্তব্য দিচ্ছিলেন এবং সেই বক্তব্যে তিনি তার ক্ষোভ ঝাড়ছিলেন বিএনপির প্রতি, যে বিএনপির কোনো গবেষণা সেল নেই। তারপর বিএনপির প্রচার যে সেলগুলো রয়েছে বা প্রোপাগান্ডা সেল, এটা নেই বললেই চলে। 3 নম্বর হলো যে বিএনপির যে একটা প্যানেল বুদ্ধিজীবী মহল থাকতে হয়, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জমানাতে ছিল, যে আসলে কেমন রাজনৈতিক বক্তব্য হবে, কেমন অর্থনৈতিক বক্তব্য হবে, কেমন কূটনৈতিক বক্তব্য হবে, আলাদা আলাদা আলাদা। রাজনীতির জন্য প্রতি মুহূর্তেই বক্তব্য দিতে হয়, অর্থনীতির জন্য প্রতি মুহূর্তে বক্তব্য দিতে হয়। আবার একইভাবে ধর্মকর্ম, আমাদের দেশের পীর, মাশায়েখ, ওলি আল্লাহ থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, বিশাল সংখ্যক লোকের উপর প্রভাব বিস্তার করার জন্য ধর্মকর্ম জানা রাজনীতিবিদ যারা রয়েছেন, তাদের নেতৃত্বে এইরকম কোনো কমিটি নেই। ওলামা দল নামক একটি দল আছে, কিন্তু ওলামা দল গিয়ে আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল রয়েছেন, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, তার সঙ্গে দেখা করবেন বা তাকে তার বাসায় দাওয়াত করবেন, বাইতুল মোকাররম খতিবকে তার বাসায় দাওয়াত করবেন, অথবা ধরুন কোনো পীর মাশায়েখ, আট্রসির পীর আছেন, ফুলতলির পীর আছেন, চরমোনার পীর সাহেব আছেন, ওলামা দলের যিনি সভাপতি রয়েছেন, তিনি তাদের কাউকে তার বাসায় ডেকে এনে আপ্যায়ন করবেন এবং দলের কর্মকাণ্ড তার মাথায় ঢুকিয়ে দিবেন। এইরকম কোনো নেতা ওলামা দলে আছেন কিনা আমি তাদের কাউকে চিনি না এবং জানি না। তো এই কথাগুলি তিনি অতি সংক্ষেপে খুব আক্ষেপ করে বলেছেন যে এই কারণে বিএনপি যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারছে না। জনপ্রিয়তা অনেকেরই থাকে, হিরো আলমেরও কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, শামীম ওসমানের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, পরিমনেরও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, কিন্তু সেই জনপ্রিয়তাটাকে যখন
কেউ সাংগঠনিকভাবে কাজে লাগাতে পারে, তখনই কেবলই সে শেখ হাসিনা হতে পারে, খালেদা জিয়া হতে পারে। তো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপি দলের সবচেয়ে বড় সম্পদ সেটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর দ্বিতীয় সম্পদ হলো বেগম খালেদা জিয়া। তো বেগম খালেদা জিয়া সম্পর্কে যে সকল কুৎসা হয়, সে সকল কুৎসা নিয়ে বিএনপির পক্ষ থেকে ওইরকম জবাব দেয় বা শক্তিশালী কোনো যুক্তিগ্রাহ্য, জনপ্রিয় এবং গ্রহণযোগ্য কোনো জবাব বিএনপি কোনো নেতা দেন বা রেসপন্ড করেন, এরকম আমি আসলে দেখিনি। বরং এটিকে এড়িয়ে যান। মনে হচ্ছে যে এই কথাগুলো যদি বলা হয় তাহলে মূলত ক্ষতি হবে। যেমন ফালুকে নিয়ে একটা বদনাম আছে, যেটা বলতে গেলেই হয়। এখন এটার কি সুন্দর জবাব নেই? অবশ্যই সুন্দর জবাব আছে। বিএনপির নেত্রীর দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, এতিমের টাকা চুরি নিয়ে কথা হচ্ছে, এগুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর জবাব হতে পারে, অনেক সুন্দর সুন্দর। তার 2টো জন্ম তারিখ নিয়ে, 3টে জন্ম তারিখ নিয়ে তাকে রীতিমতো অপমানিত, লাঞ্ছিত করা হয়। এটার কি কোনো সুন্দর জবাব নেই? তারপর আরো অনেক কিছু, তিনি 8 পাস, ম্যাট্রিক পাস করেননি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব নোংরা ভাষায়, বিশ্রী ভাষায় কথাবার্তা বলা হয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে কখনো এই ধরনের স্মার্ট, ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাকসেপ্টেবল কোনো বক্তব্য তৈরি করা হয়েছে, আলোচনা করা হয়েছে, এরকম আমি আসলে কখনো এই দলটিতে যোগদান করার পরে শুনিনি। তো সেই দিক থেকে আমি মনে করি যে পার্টির মধ্যে বেগম খালেদা জিয়া খুব অসহায় অবস্থায় আছেন। একইভাবে তারেক রহমান সাহেবকে নিয়ে যখন বলা হয় যে তিনি হাওয়া ভবন করেছেন, ওটা করেছেন, ওটা করেছেন, খাম্বা করেছেন, তো এই জিনিসগুলো গিয়াসউদ্দিন আল মামুনের মতো মানুষ, তার বন্ধু, তাদের মাধ্যমে তিনি অনেক দুর্নীতি করেছেন, খারাপ কাজ করেছেন। এই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য, অর্থাৎ যেখানে গিয়াসউদ্দিন আল মামুন আসছে, ডিউকের নাম আসছে, আরও অনেকের নাম আসছে, যারা তারেক রহমান সাহেবের উজিরে আজম বা দক্ষিণ হস্ত বা যাকে বলা হয় উত্তর হস্ত হিসেবে যথেষ্ট দুর্নাম এবং বদনামের অধিকারী, এবং তাদের সেই দুর্নাম বদনামকে মূলত তারেক রহমানের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখন যদি ঘটনা সত্য হয়, আমি তো এই দলে নতুন, তাহলে এটার থেকে কি করে তারেক রহমানকে আলাদা করা যায়, ব্যবচ্ছেদ করতে হবে। অথবা যদি ঘটনা মিথ্যা হয়, তাহলে কি করে তারেক রহমান সাহেব এবং তার সাথে যারা রয়েছেন তাদেরকে একত্র করা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু খোলামেলা দলের মধ্যে আলোচনা হয় না, কখনোই হয় না। তো এই বিষয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবও কখনো কারোর সঙ্গে আলোচনা করেছেন বলে আমার জানা নেই। অথচ এই ইমেজটা ফিরে না আসা পর্যন্ত সত্যিকার অর্থে জনপ্রিয়তার যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা আসলে কখনোই হবে না, এবং আওয়ামী লীগ এককভাবে এভাবে ব্যাটিং করতে থাকবে। তো আমি ওই বিষয়গুলো না বলে শুধু ইঙ্গিত দিয়ে আজকের যে বিষয়টিতে আলোচনা করব, সেটা হলো আওয়ামী লীগ সব সময়টিতে যে কথাটা বলে, প্রথম কথাটা হলো তিনি একজন একেবারে খুদে 400 টাকার একজন মেজর। পাকিস্তান জমানাতে তার বেতন ছিল 400 টাকা। তিনি একটা দলের প্রধানমন্ত্রী, ঘোষক, নেতা, এসব কি, একটা মেজর, তুচ্ছ তাচ্ছিল্য করার মতো একটা সেনাবাহিনীর পদে তিনি ছিলেন, মেজর পদে ছিলেন। তিনি কি করে স্বাধীনতার ঘোষক হন? 1। অভিযোগ নম্বর 2, হ্যাঁ তিনি মুক্তিযুদ্ধে এসেছিলেন বটে, কিন্তু যুদ্ধ তিনি করেননি। তিনি মূলত যুদ্ধের ময়দানে গিয়েছেন পাকিস্তানি বাহিনীর শেল্টারে গুপ্তচর হিসেবে, এবং রণাঙ্গনের যত রকম গোপন খবর তিনি সঙ্গে সঙ্গে এই পাকিস্তানিদের নিকট পৌঁছে দিয়েছেন, পাকিস্তানের গুপ্তচর। এটা হলো দ্বিতীয় অভিযোগ। তৃতীয় অভিযোগ হলো তিনি খুব স্বার্থপর ছিলেন, খুব লোভী ছিলেন, পদপদবীর লোভী ছিলেন। ফলে সামরিক প্রোটোকল ভেঙে তিনি তোফায়েল সাহেবের পিছনে ঘুরে বেড়াতেন বাকশালের একটা মেম্বার হওয়ার জন্য। তিনি তার স্ত্রীকে নিয়ে তিনি প্রধানমন্ত্রীর বাড়িতে যেতেন, এবং প্রধানমন্ত্রীর বাড়িতে যাওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর বাড়িতে তিনি যেমন বসতেন, বেগম খালেদা জিয়াও সেখানে প্রধানমন্ত্রীর বাড়িতে টুকটাক যে একেবারে গৃহকর্মীর মতো তিনি কাজকর্ম করতেন। এই সকল কথা কিন্তু পার্লামেন্টে বলা হয়েছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো প্রচার বা এর উপযুক্ত জবাব দেওয়া হয়নি। তারপরে যেটি বলা হয়
সেটি হলো যে তিনি বাকশালে যোগদান করেছিলেন এবং তিনি দীর্ঘদিন যাবতই বঙ্গবন্ধুর যারা খুনি ছিলেন তাদের সঙ্গে একটা প্লট রচনা করেছিলেন। হি ওয়াজ মাস্টার মাইন্ড, এবং তিনি যাদেরকে দিয়ে এই কাজটি করিয়েছেন তাদের দ্বারা কাজ করিয়ে তাদের মাথায় কাঁঠাল ভেঙে তিনি পরবর্তীতে ক্ষমতার মসনদে বসেছেন। কাজেই তিনি এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড। এটাকে প্রমাণ করার জন্য আওয়ামী লীগ নানা রকম সূত্র ব্যবহার করছে, নানা রকম কথাবার্তা বলছে, এবং বিএনপি কার্যত মেজাজ হারিয়ে ফেলছে, খামোশ হয়ে যাচ্ছে এবং এই সকল প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না। অথচ এই প্রশ্নগুলো চমৎকারভাবে এগুলোর উত্তর দেয়া যায়। এবং পরবর্তীতে আরও যে বদনামগুলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে করা হয় সেটি হলো তিনি স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন। তারপর তিনি বঙ্গবন্ধুর যে বাসভবন সেখানে তালা লাগিয়ে দিয়েছিলেন। তিনি শেখ হাসিনাকে সেই ঘরে ঢুকতে দেননি এবং তার জমানাতে, অর্থাৎ যখন শেখ হাসিনা বাংলাদেশে এলেন তার জমানাতে জিয়াউর রহমানের প্ররোচনায় ঢাকা শহরের কেউ শেখ হাসিনাকে বাসা ভাড়া দেয়নি। আবার বোঝার চেষ্টা করুন যে জিয়াউর রহমানের প্ররোচনায় জিয়াউর রহমান বিভিন্ন ভাড়াটিয়াদেরকে, বাড়ির মালিকদেরকে, পাড়ার প্রতিবেশীদেরকে বলে দিয়েছেন যেন শেখ হাসিনার বাংলাদেশে থাকতে না পারে, তাকে যেন কেউ বাড়ি ভাড়া না দেয়। যে যাই হোক, এই অবস্থায় তিনি খুব কষ্ট করে থেকেছেন, এই বিষয়গুলো কিন্তু প্রচার করা হয়। এবং আরও বলা হয় যে বঙ্গবন্ধু যারা হত্যা করেছিলেন বঙ্গবন্ধুকে, তাদেরকে বিদেশে পাঠিয়ে বড় বড় পদে রেখে এবং শেষ পর্যন্ত তাদেরকে রক্ষা করে তিনি যে প্লট রচনা করেছিলেন বঙ্গবন্ধুকে হত্যার, সেটা তিনি বাস্তবে প্রমাণ করেছেন। এই যে কথাগুলো, এই কথাগুলো নিয়ে মূলত গবেষণা হওয়া উচিত। আমি খুব জটিল প্রকৃতির কিছু কথা এখানে বলতে পারি, যেগুলো হয়তো অনেকের জন্য অ্যাটেন্টিভ হবে না। আমি শুধু পয়েন্টগুলো ধরিয়ে দিলাম যে এই প্রচারগুলোর ফলে কি হচ্ছে। সত্যিকার অর্থে আওয়ামী লীগের যারা লোকজন, তাদের মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে একটা ভীষণ রকম ঘৃণার উদ্রেক হচ্ছে। 2 নম্বর হলো যে গত 15টি বছরের ক্রমাগত প্রোপাগান্ডা এবং প্রচারের ফলে এখানে শেখ হাসিনা, শেখ পরিবার, বঙ্গবন্ধু, তাদের যে রক্ত, তাদের যে পরিচয়, সব কিছুর মধ্যে একটা রাজসিকতা আনা হয়েছে। শ্রদ্ধা, ভালোবাসা, গুরুত্ব সব মিলিয়ে, মানে বাংলাদেশের ভূখণ্ড বলতেই বঙ্গবন্ধু, এর বাইরে কোনো কিছু নেই। তো তার ফলে একটা জেনারেশন কিন্তু আলটিমেটলি গড়ে উঠেছে যারা এই বিশ্বাস দ্বারা প্রভাবিত। এমনকি অনেক বিএনপি নেতার ছেলে মেয়ে, আমি তাদের মুখে শুনেছি যে তারা শেখ হাসিনাকে পছন্দ করে, বঙ্গবন্ধুর জন্য তাদের মায়া কান্না হয়, তাদের কান্না হয়। এবং এটা বাস্তব, পাঠ্যপুস্তক থেকে শুরু করে আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে যে প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, এতে বঙ্গবন্ধুর একটা ইমেজ তৈরি হয়েছে। আর সেই ইমেজের ফলে কি হলো, সেই ইমেজ ক্ষুণ্ণকারী বা সেই ইমেজকে ধ্বংসকারী বা সেই বঙ্গবন্ধুকে সপরিবার হত্যাকারী হিসাবে যদি জিয়াউর রহমানকে প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই যে যুগপৎভাবে যে নতুন জেনারেশন যারা টুইটার নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত এবং রাজনীতি বিমুখ, ভোগ এবং বিলাসে যারা মত্ত, সেই তরুণ শ্রেণীরা বিএনপিতে যোগদান করতে গিয়ে জিয়াউর রহমান সম্পর্কে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। যারা জোর করে কোনো কিছু বলতে পারছে না, তারা অনেক কথা বলতে পারছে না। যেমন আপনি ধরুন, জামাতের লোকজন যেটা করছে, তারা তাদের দাওয়াতি কর্মকাণ্ড দ্বারা মওদুদিবাদ, গোলাম আজম, জামাতের বর্তমান আমির কিংবা আবু হব নজদি, মানে ফান্ডামেন্টাল যতগুলো জায়গা রয়েছে, কেন তারা জামাত করবে, জামাত কেন শ্রেষ্ঠ পার্টি, জামাত করলে দুনিয়াতে তাদের কি লাভ, আখেরাতে তাদের কি লাভ, এই জিনিসগুলো তারা কিন্তু তাদের প্রতিটি কর্মীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ফলে জামাত যদি কখনো চায় যে তারা বিস্ফোরণ ঘটাবে, শত দুর্ভোগের মধ্যেও তারা সেই কাজটি করতে পারে। তাদের অর্থনৈতিক যে সিস্টেমটা রয়েছে, সেখানে সচ্ছলরা দেয়, অসচ্ছলরা পার্টি থেকে পায়। এবং সেই পার্টি ম্যানেজমেন্টের একটা সুবিধাভোগী শ্রেণী আছে যাদেরকে
চমৎকারভাবে পুনর্বাসন করা হয়েছে। তো বিএনপি জামাতের চেয়ে কত গুণ বড় এটা কল্পনাই করা যায় না, অথচ এই সিস্টেমগুলো খুব ইজিলি কিন্তু করা যায়। জেলা শহরে, যেটা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উপজেলা শহরে কিংবা ঢাকা কোর্টে, সুপ্রিম কোর্টে নেতাকর্মীদেরকে একেবারে বিনামূল্যে, জামাতের মতো বিনামূল্যে আইনি সেবা দেওয়ার জন্য যদি পার্টির পক্ষ থেকে একটা সেল তৈরি করা হয় এবং সেই সেলে দেখা গেল যে প্যানেল লয়ার রইল, বিএনপির প্যানেল লয়ার রইল এতজন, এবং তাদের শর্ত থাকবে বিএনপির প্যানেল লয়ারদেরকে এইভাবে সম্মানিত করা হবে। 50 জন প্যানেল লয়ার, তারা নিয়মিত আসবে, বসবে, এবং ওখানে যে কোর্টের নিত্য নৈমিত্তিক খরচগুলো রয়েছে খুব অল্প, যেমন একটা কোর্ট ফি দিতে হয়, পেশকারকে 500 টাকা দিতে হয়, খুব অল্প। একটা মামলাতে দেখা যাচ্ছে যে পার হাজিরাতে যদি 1000 টাকা পার্টির পক্ষ থেকে খরচ করা হয়, তাহলে এক্ষেত্রে মাসে হয়তো পার্টির সারা বাংলাদেশে যে মামলা মোকদ্দমা আছে 5 লাখ টাকাও যাবে না। কিন্তু এটার ফলে কি হচ্ছে, নেতাকর্মীদের মনে একটা দুরন্ত সাহস এসে যাবে। আর এটি যখন এই বিচ্ছিন্নভাবে এই দলীয় যারা আইনজীবী রয়েছেন তারাই এই মামলাগুলো পরিচালনা করছেন, কিন্তু সারা বাংলাদেশের মামলাগুলোকে যদি হাজিরের মধ্যে ফেলা হয়, এখন বিএনপি যদি কেন্দ্রীয় অফিস থেকে, জেলা অফিস থেকে, উপজেলা অফিস থেকে সাংগঠনিকভাবে উকিলদের এই শুধুমাত্র খরচটা দেয়, আদালতের খরচটা দেয়, সেখানে যদি 5 লাখ টাকা যায়, তাহলে সেই 5 লাখ টাকার পরিবর্তে এখন মিনিমাম 50 কোটি টাকা, আমি আবার বলছি 5 লাখ টাকার পরিবর্তে 50 কোটি টাকা খরচ যাচ্ছে, যে কাজটি জামাত করছে। তো সমস্ত কিছুতেই আসলে ফ্রি হয় না। একজন উকিলকে আপনি বলে দিলেন তুমি আমার মামলাটা দেখো, সে 1 বার 2 বার 3 বার দেখলো, কিন্তু তাকে তো আপনাকে ডাকতে হবে, সম্মান করতে হবে, তার সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে। এবং বাংলাদেশে ধরেন 10 জন সিনিয়র যারা আইনজীবী রয়েছেন, যারা সারা বাংলাদেশে বার পলিটিক্স করেন, তো তাদেরকে এনে এই জিনিসগুলো দায়িত্ব দিয়ে পুরো বিষয়টি যদি তদারক করার জন্য দলের একটা সেল থাকে, দলের একটা মানে যারা পলিটিক্যালি সম্মানিত এমন একজন লোককে যদি দায়িত্ব দেওয়া হয় এবং তিনি যদি সেটা পালন করে নিয়মিত সব কিছু ফলো আপ করেন, তাহলে এই আইনি জটিলতা এবং ঝামেলাগুলো চলে যাবে। তারপরে অনেকগুলো গ্রেপ্তার হয়, গ্রেপ্তারের আগে পরে অনেকগুলো ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে ধরেন যারা পুলিশে চাকরি করতেন, এসপি থেকে শুরু করে আইজি পর্যন্ত অনেক লোকই তো আওয়ামী লীগ বিএনপি করেন। তো তাদেরকে যদি একটু বিএনপি অফিসে ডাকা হয়, বসার সুযোগ করে দেওয়া হয়, এবং তারা মানে আলটিমেটলি অনেকে সাজা ভোগ করেছেন, জেলখানাতে গিয়েছেন, অনেকের বিরুদ্ধে মামলা আছেন, বেশ কয়েকজন খোদাবক্স চৌধুরী আছেন, কায়ুম সাহেব আছেন, খান সাইদ আছেন, যারা ডিআইজি আইজি হিসেবে যথেষ্ট দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছেন, এরকম অনেকে আছেন। তো এরকম যদি পুলিশ কর্মকর্তাদের একটা প্যানেল করা হয় এবং তাদের যদি একটা রুম দেওয়া হয়, তারা নিজেদের পকেটে পয়সা খরচ করে বিএনপির একটা অফিসে যদি নিয়মিত বসেন, এবং এই যে মামলা মোকদ্দমার বিষয়গুলো নিয়ে এখনও অনেক পুলিশ কর্মকর্তা রয়েছেন, তারা যদি কোনো ওসিকে টেলিফোন করেন, এসপিকে ফোন করেন, অন্ততপক্ষে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ যে দেখলেন শহীদ জিয়াউর রহমান হত্যার আসামি মেজর মুজাফফর হোসেনকে নিয়ে যে ভিডিওগুলি আপনারা দেখলেন ধাপে ধাপে, এই বিষয়গুলো নিয়ে এবং এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।